আচ্ছা, ব্যতিচার আগের দিন করছিলাম, তোমাদের বলেছিলাম যে ব্যতিচারের দুটো ক্লাস হয়, টু ক্লাসেস অফ ইন্টারফারেন্স, ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট ক্লাস আর ডিভিশন অফ অ্যামপ্লিটিউড। এইটা আগের দিন স্টার্ট করতে গিয়ে কানেকশন কেটে গেছিল, হয়নি। ব্যতিচারের দুটো শ্রেণী, একটা হচ্ছে তরঙ্গমুখের বিভাজন শ্রেণী আর বিস্তার বিভাজন শ্রেণী। ঠিক আছে, কোনটা কি একটুখানি শর্টে বলি। এইখানটায় যদি তুমি ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট ক্লাসটা দেখো, সেটা কি, এগুলো হচ্ছে কিছু অপটিক্যাল ডিভাইসেস। দিস আর অপটিক্যাল ডিভাইসেস হুইচ ডিভাইড দ্য ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট ইনটু টু পার্টস বাই রিফ্লেকশন আর রিফ্র্যাকশন। এটার এক্সাম্পল হচ্ছে ফ্রেনেল বাইপ্রিজম আর লয়েড সিঙ্গেল মিরর এর মধ্যে। ঠিক আছে, বাংলায় দেখো এখানে কি বলছে, যে তরঙ্গমুখের বিভাজন শ্রেণীতে যে আপতিত তরঙ্গমুখটাকে দুটি অংশে বিভাজিত করা হচ্ছে। মেন কথা হচ্ছে এইটা, আপতিত তরঙ্গমুখ যেটা রয়েছে সেটাকে বিভাজন করা হচ্ছে। এক্সাম্পল ফ্রেনেলের যুগ্ম প্রিজম আর লয়েডের সিঙ্গেল মিরর। এইটাকে বোঝাবার জন্য তোমাদেরকে আমি একটা ছোট্ট ছবি এঁকে দেখাচ্ছি। সেটা হচ্ছে তরঙ্গমুখের বিভাজন শ্রেণী, এটা ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গমুখের বিভাজন শ্রেণী। তরঙ্গমুখের বিভাজন শ্রেণী, এখানটায় কি হচ্ছে, ধরো যে আমি তোমাকে এটার এক্সাম্পলটা দেখাচ্ছি লয়েড মিরর দিয়ে। লয়েড মিররে হয় কি, লয়েড সিঙ্গেল মিরর বা লয়েড একক দর্পণ, এখানটায় হচ্ছে কি আমার একটা এরকম মিরর রয়েছে, একটা আয়না রয়েছে। এই আয়নাটার সামনে তুমি এখানটায় স্ক্রিন রেখেছো, সামনে এখানটায় স্ক্রিন রেখেছো, আর এখানটায় আমার সোর্স রয়েছে, এই পয়েন্টটাতে আমার সোর্স রয়েছে। এবার তুমি দেখো যে সোর্স থেকে যে আলোটা সেটা ডাইরেক্টলি আমার স্ক্রিনের ওপর এসে পড়ছে, প্রথম কথা। আবার কি একটা অংশের আলো তোমার স্ক্রিনের ওপর রিফ্লেক্ট করে তারপর এসে আমার স্ক্রিনে পড়ছে, সরি আয়নার ওপর রিফ্লেক্ট করে স্ক্রিনে এসে পড়ছে। তাহলে তুমি যদি স্ক্রিন থেকে দেখো, স্ক্রিন যেখানে আলোটা এসে পড়ছে সেখানে তুমি যদি চোখ রাখো, তুমি কি দেখতে পাবে? তুমি দেখবে যে তুমি তো অ্যাকচুয়াল আলোটাকে তো দেখতে পাচ্ছই, তুমি যদি এখানে তোমার চোখটা থাকে, তুমি এখানে তো অ্যাকচুয়াল লাইটটাকে তো দেখতে পাচ্ছই। তোমার আবার তুমি কি দেখবে, তোমার মনে হবে এখানে আরেকটা সোর্স রয়েছে, আয়নাতে এই সোর্সটা রিফ্লেকশন দেখা যাবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল সোর্স, আর এটা হচ্ছে তোমার ইমেজ অফ সোর্স। ঠিক আছে, অ্যাকচুয়াল সোর্স আর ইমেজ অফ সোর্স, এইটা হচ্ছে আমার লয়েড সিঙ্গেল মিরর। এইটা যেটা আমি এক্সাম্পলটা তোমাদের দিলাম, এটা হচ্ছে লয়েড সিঙ্গেল মিররের এক্সাম্পল। এবার দেখো এখানে কার ভাগ হচ্ছে, তুমি যদি ভালো করে দেখো, যদি তুমি হাইগেনের প্রিন্সিপালটা পড়ো, হাইগেনের প্রিন্সিপাল অনুযায়ী দেখো কি হচ্ছে, এখান থেকে তোমার একটা ওয়েভ ফ্রন্ট আসছে। যে ওয়েভ ফ্রন্টটা আমার এইখানটায়, একটা ওয়েভ ফ্রন্ট তো আমার এই ওয়েভ ফ্রন্টটাই আমার চলে গেল গিয়ে স্ক্রিনে পড়ছে, আর যে তরঙ্গটা এখানে পড়ছে সেখান থেকে আরেকটা ওয়েভ ফ্রন্ট ক্রিয়েট হচ্ছে, ক্রিয়েট হয়ে সেই ওয়েভ ফ্রন্টটাও স্ক্রিনে গিয়ে পড়ছে। তাহলে দুখানা ওয়েভ ফ্রন্ট আমার স্ক্রিনের মধ্যে গিয়ে পড়ছে। এখানটায় কার ভাগ হচ্ছে বলো, তোমার কি তরঙ্গটা ভেঙে যাচ্ছে নাকি আমার তরঙ্গ মুখের বিভাজন হচ্ছে? দেখে বলো কার বিভাজন হচ্ছে বলে মনে হচ্ছে, তরঙ্গের বিভাজন হচ্ছে না তরঙ্গ মুখের বিভাজন হচ্ছে? ছবিটা দেখে কি মনে হয়, কার বিভাজন হচ্ছে, কার ব্রেক হচ্ছে, কার ডিভিশন হচ্ছে? ওয়েভ ফ্রন্টের হচ্ছে নাকি তরঙ্গ ওয়েভের মুখের হচ্ছে? হচ্ছে তো ওয়েব ফ্রন্টের হচ্ছে না। ওয়েভ ফ্রন্টের হচ্ছে। তো এইটা সেই কারণে আমার কার আন্ডারে পড়ে যাচ্ছে, তরঙ্গ মুখের বিভাজন শ্রেণীর আন্ডারে পড়ে যাচ্ছে। ডিভিশন অফ ওয়েভ ফ্রন্টের এক্সাম্পল হচ্ছে লয়েড সিঙ্গেল মিরর। দেখো এখানটায় লেখাও রয়েছে ফ্রেনেল বাইপ্রিজম আর লয়েড সিঙ্গেল মিরর। যেখানটায় তুমি দেখবে যে তোমার কোনো, এইটুকুনি মাথায় রাখবে যে কোনো ওয়েভের মানে ভাঙন হচ্ছে না, কোনো একটা রে, সেই রেটা ভেঙে দুটো রে তৈরি হচ্ছে না, তাহলেই বুঝবে যে সেটা আমার ডিভিশন অফ ওয়েভ ফ্রন্টের আন্ডারে পড়ে যাচ্ছে, ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গমুখ বিভাজনের আন্ডারে পড়ে যাচ্ছে। যদি দেখো যে কোনো রের ব্রেক না হচ্ছে, না হলে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি তাহলে জিনিসটা আরো ভালো বুঝতে পারবে, যেটা হচ্ছে ডিভিশন অফ অ্যামপ্লিটিউডের কেস। ডিভিশন অফ অ্যামপ্লিটিউড, ডিভিশন অফ অ্যামপ্লিটিউড বা
ডিভিশন অফ অ্যামপ্লিটিউড বা যেটা হচ্ছে আমার তরঙ্গ মুখের স্যার বিস্তারের হবে না? সরি বিস্তারের বিভাজন শ্রেণী। এটার ক্ষেত্রে আমি এক্সাম্পলটা কার নেব, এই যে পরের কেসটা। ইন দিস কেস দ্য দিস ইজ এ ক্লাস অফ অপটিক্যাল ডিভাইসেস, ড্যাট একটা ড্যাট হবে, মিস হয়েছে, ক্লাস অপটিক্যাল ডিভাইসেস, আচ্ছা অপটিক্যাল ডিভাইসেস না, ঠিকই আছে, অপটিক্যাল ডিভাইসেস divide the amplitude of the incident light into incident light wave into two or more parts by partial reflection or refraction। এর এক্সাম্পলের মধ্যে রয়েছে নিউটনস রিং আছে, মাইকেলসন ইন্টারফেরোমিটার আছে, ফ্যাব্রি প্যারট ইন্টারফেরোমিটার আছে। এটা আমার কি করছে, এই কোথায় গেল, হ্যাঁ বিস্তারের বিভাজন শ্রেণী। এটা আমার কি করছে, এক্ষেত্রে আমার তরঙ্গ রশ্মি যেটা রয়েছে তার আংশিক প্রতিফলন বা প্রতিসরণের দ্বারা, আংশিক প্রতিফলন বা প্রতিসরণের দ্বারা বিস্তারের বিভাজন করা হয়। ঠিক আছে তো? তো এটার মানে কি হচ্ছে যে তোমার ওয়েভ যেটা আছে, যে ওয়েভটা আছে সেই ওয়েভ মানে বা রেটাই ভেঙে যাচ্ছে। একটা এক্সাম্পল তোমার দিচ্ছি এটার, সেটা হচ্ছে তোমার, এটা তোমাদের আছে সিলেবাসে, মাইকেলসন ইন্টারফেরোমিটার। মাইকেলসন ইন্টারফেরোমিটারে হয় কি, তোমার একটা এরকম কাঁচের প্লেট থাকে, কাঁচের প্লেটের এই অংশটা এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করা থাকে, আর এখানটায় দুটো মিরর থাকে, একটা মিরর তোমার এখানে থাকে আর একটা মিরর তোমার উপরের দিকে থাকে, সামওয়্যার উপরে এরকম জায়গায় থাকে। এটা হচ্ছে মাইকেলসন ইন্টারফেরোমিটারের অ্যারেঞ্জমেন্ট। এটা তোমরা রিলেটিভিটিতে আই থিঙ্ক পড়েছো, রিলেটিভিটিতে ছিল। এখানে যে আলোটা আসছে, এই আলোটা, যে আলোর রশ্মিটা আসছে সেই আলোটাই দুভাগে ভেঙে যাচ্ছে। একটা ভাগ স্ট্রেট চলে যাচ্ছে গিয়ে এই মিররে ধাক্কা খাচ্ছে, আর একটা কিছুটা অংশ ধাক্কা খেয়ে এই মিররে উপরে চলে যাচ্ছে গিয়ে এই মিররে ধাক্কা খাচ্ছে। ঠিক আছে তো? এটা হচ্ছে আমার মাইকেলসন ইন্টারফেরোমিটার। আচ্ছা এই যে আমি এখানে গ্লাস প্লেটটা রেখেছি, গ্লাস প্লেট এর এই অংশটা না হাফ সিলভারিং করা, হাফ সিলভার্ড, মানে পাতলা একটা রূপোর পাত এই পেছনে বসানো, খুবই হালকা, মানে রূপোর পাত এই আয়নার পেছনে বসানো, যাতে কিছুটা আলো বেরিয়ে চলে যাবে, কিছুটা আলো প্রতিফলিত হবে বা রিফ্লেক্টেড হবে। তো এখানটায় আমার কি হচ্ছে, এইটা ওয়েভটা যেটা আছে, এই ওয়েভটা আমার দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, ফার্স্ট ওয়েভ, ওয়েভ ওয়ান অ্যান্ড ওয়েভ টু। এই যে অ্যাকচুয়াল ওয়েভটা যেটা আছে সেটা আমার দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, ওয়েভ ওয়ান অ্যান্ড ওয়েভ। তার মানে এখানটায় আমার কি হচ্ছে, এটার মধ্যে যখনই তুমি দেখবে এই ঘটনাটা ঘটছে, একটা রে বা একটা ওয়েভ দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, সেটাই তাহলে আমার কার আন্ডারে পড়বে, ডিভিশন অফ অ্যামপ্লিটিউড বা বিস্তার বিভাজনের আন্ডারে পড়ে যাবে। এটা না হলেই তুমি বুঝে নেবে যে সেটা আমার তরঙ্গ মুখের বিভাজন শ্রেণীর আন্ডারে পড়ে যাবে। দুটোই ক্লাস আছে, খেয়াল রাখবে। যখনই দেখবে একটা ওয়েভ ভেঙে দুটো টুকরো হয়ে যাচ্ছে, একটা ওয়েভ বা একটা রে ভেঙে দুটো রেতে পরিণত হচ্ছে, তখনই বুঝবে কি সেটা কার আন্ডারে পড়ছে, বিস্তার বিভাজন বা ডিভিশন অফ অ্যামপ্লিটিউড। যদি কোনো রে না ভাঙে, যেমন এখানে দেখো রে কিন্তু ভাঙেনি, কোনো রে কিন্তু ব্রেক হয়নি, সেক্ষেত্রে এটা আমার কি হয়ে যাচ্ছে, ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট। খেয়াল থাকবে। বলো কারোর অসুবিধা এই জায়গাটায়? কোনো কারোর বুঝতে অসুবিধা হলে বলো কিন্তু। খুবই ইম্পর্টেন্ট টপিক, ফ্রেনেল বাইপ্রিজম। ফ্রেনেলের যুগ্ম প্রিজম। ফ্রেনেলের যুগ্ম প্রিজম। কি হয় এতে দেখো, এটা আচ্ছা এর কি কি আসতে পারে, এর থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন কি কি আসতে পারে সেগুলো একটু আলোচনা করে দিই। কোশ্চেন ওয়ান তোমার এখান থেকে আসতে পারে, রে ডায়াগ্রাম আঁকতে দিতে পারে, রে ডায়াগ্রাম আসতে পারে 2 নম্বরে।
আর কি আসতে পারে, এটার ম্যাথামেটিক্যাল থিওরি আসতে পারে। ম্যাথামেটিক্যাল থিওরি যদি আসে তাহলে 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। আর কি প্রশ্ন এখান থেকে আসতে পারে ম্যাথামেটিক্যাল থিওরি ছাড়া? ম্যাথামেটিক্যাল থিওরি আসতে পারে, রে ডায়াগ্রাম আসতে পারে, এছাড়া আসতে পারে হচ্ছে তোমার উইথ অফ ইন্টারফারেন্স ফ্রিঞ্জ। ঝালর পটির বেদ নির্ণয়, এটাও আমার 5 নম্বরের প্রশ্ন আসতে পারে প্রথম কথা। আর কি, এইটাও একটা খুবই, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট আছে, এইটা এলে অনেক, এইটা আসে, এটা আমি তোমাদের লিখে দিয়েছি নোটের মধ্যে। এই প্রশ্নটা খুব আসে, সেটা হচ্ছে কি, হাউ টু ডিটারমাইন wavelength of an unknown light using biprism। একটি অজানা একবর্ণী আলোর তরঙ্গদৈর্ঘ্য কিভাবে যুগ্ম প্রিজমের দ্বারা নির্ণয় করা যায়। এই প্রশ্নটাও তুমি যদি আসতে পারে 5 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে, কিন্তু এইটা আসার চান্স বেশি, এই প্রশ্নটা খুবই আসে। তো ঠিক আছে, এই 4টে প্রশ্ন আমার এখানে স্ট্রং প্রশ্ন আছে, তার মধ্যে থেকে দুটো প্রশ্ন, প্রথম আর দ্বিতীয় আর তৃতীয়, এটা আমার কমন প্রশ্ন। কেন বলছি, সবার আগে 1 নম্বর প্রশ্নটা করা যাক, রে ডায়াগ্রাম। এই যে এইটা হচ্ছে বাইপ্রিজমের রে ডায়াগ্রাম, এখানটায় করা রয়েছে দেখতে পারো, ফ্রেনেলের যুগ্ম প্রিজম, এখানটায় সবকিছু লেখা রয়েছে, তোমাদের ইংলিশ নোটেও রয়েছে। আচ্ছা, এই ইংলিশ নোটে এখানে পাবে, এটা হচ্ছে রে ডায়াগ্রামটা। এটা একটু বেশি পরিষ্কার এসেছে, তোমরা এখান থেকে করতে পারো। বাংলা নোটটা একটু আবঝা হয়ে গেছে, যাই হোক, এটা তোমাদের আমি লিখিয়ে ছবিটা একবার এঁকে দিচ্ছি আলাদা করে এখানে। ঠিক আছে, কি করবে দেখো, সবার আগে স্ট্রেট যখন আঁকবে, ফার্স্ট নিয়ম হচ্ছে স্ট্রেট লাইন, যেটা প্রিন্সিপাল অ্যাক্সিস বলে যেটাকে, সেটাকে সবার আগে আঁকবে। প্রিন্সিপাল অ্যাক্সিসটা সবার আগে আঁকবে। প্রিন্সিপাল অ্যাক্সিসের উল্টো দিকে একটা পর্দা। ঠিক আছে, এবার আমি মানে স্ক্রিন, এবার আমি এই পয়েন্টে বাইপ্রিজমটা আঁকবো, এই পয়েন্টে আমি বাইপ্রিজমটা আঁকবো। বাইপ্রিজমটা একটু ছোট করে আঁকলে ভালো হয়, খুব বেশি বড় করব না। ঠিক আছে, এটা হচ্ছে আমার বাইপ্রিজমটা। এবার অ্যাকচুয়াল যে সোর্সটা রয়েছে, লাইট সোর্স, সেটা এখানটায় রয়েছে, অ্যাকচুয়াল লাইট সোর্সটা। এই লাইট সোর্স থেকে কি হচ্ছে দেখো, ওয়েভস আমার বেরোচ্ছে, রে বেরোচ্ছে। একটা রে আমার কোথায় যাবে, দুটো রে বার করবো, একটা রে আমি স্ট্রেট একদম মাথায় নিয়ে যাব, আর একটা ঠিক এখান থেকে এই মাথায় নিয়ে যাব। যে দুটো মাথায় ঠেকছে সেটাকে আমি স্ট্রেট, যে দুটো রে মাথায় ঠেকছে তাদেরকে আমি একদম স্ট্রেট নিয়ে গিয়ে স্ক্রিনে ফেলবো, এই দুটো রেখে স্ট্রেট স্ক্রিনে ফেলবো। তারপর এখান থেকে একটা সেকেন্ড রে, যেটা এরা মাঝামাঝি এই জায়গাটায় কাট করাবো, এইটাকে আমি ঘুরিয়ে এইটার সাথে লাগিয়ে দেব, আর এইটাকে আমি ঘুরিয়ে এইটার সাথে মোটামুটি যেন ম্যাচ খায়,
এইটার সাথে লাগিয়ে দেবো। মোটামুটি এরকম পিকচারটা হবে। অ্যারোগুলো দিয়ে দিও যাতে বোঝা যায়, লাইটটা কোন দিকে যাচ্ছে সেটা যাতে বোঝা যায়। এই যে অংশটা রয়েছে এই অংশটাতে আমার কি হবে, ব্যতিচারপটি সৃষ্টি হবে। এই অংশটাতে আমার ব্যতিচারপটি সৃষ্টি হবে স্ক্রিনের মধ্যে। সেন্টারটা সবসময় যেন ব্রাইট ব্যান্ড হয়, এখানটায় আবার ব্যতিচারপতি সৃষ্টি হবে। এইটা হচ্ছে রে ডায়াগ্রামটা। স্ক্রিন, আচ্ছা এইটা এবার তোমরা যদি দেখো এই যে আমার ছবিটা তৈরি হলো, এই ছবিটার রেটাকে তুমি যদি উল্টো দিকে নিয়ে যেতে পারো, এই একটা রে আর এই একটা রে, এই দুটো রেকে তুমি যদি উল্টো দিকে নিয়ে যেতে পারো তাহলে তোমার মনে হবে যে আমার এখানে একটা উৎস তৈরি হয়েছে, আর এই দুটো রেকে তুমি যদি উল্টো দিকে নিয়ে যেতে পারো তাহলে তোমার মনে হবে এইখানটায় একটা উৎস তৈরি হয়েছে। দুটো উৎস আমার তৈরি হয়েছে। এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সোর্স, এই এস যেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সোর্সটা, আর এই যে সোর্স যেটা রয়েছে অ্যাকচুয়াল, এর দুখানা ইমেজ সোর্স তৈরি হয়েছে, একটা এখানে S1 একটা এখানে S2। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে বাইপ্রিজমের জন্য S1 যেটা হচ্ছে, খেয়াল করবে দেখো, S1 যেটা আছে সেটা হচ্ছে আমার রিয়েল সোর্স, S1 যেটা আছে S1 S যেটা সরি S ইজ দ্য রিয়েল সোর্স, অ্যাকচুয়াল সোর্স, আর S1 আর S2 আর ইমেজ সোর্স, সোর্স অফ S। S1 এবং S2 এবং S2 S উৎসের উৎসের বিম্ব, প্রতিবিম্ব, বা কি বলে সদ্বিম্ব বলে, সদ্বিম্ব বলে তো নাকি, নাকি না না না, সরি অসদ্বিম্ব হবে, সদ্বিম্ব তো রিয়েল হয়ে গেল, এটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ, অসদ্বিম্ব। ঠিক আছে, এবার S1 আর S2 যারা রয়েছে দে বিহেভ অ্যাজ কোহেরেন্ট সোর্স, S1 and S2 behaves as coherent sources and forms interference fringes on the screen. S1 এবং S2 সুসংগত উৎস ন্যায় কাজ করে, এবং পর্দার ওপর ঝালরপটি সৃষ্টি করে, ব্যতিচারের ঝালরপটি সৃষ্টি করে। স্যার আগের পয়েন্টে তো দেখাবেন? হ্যাঁ দেখাচ্ছি, এটা তো হ্যাঁ ঠিক আছে স্যার। আর স্যার একটু S1, ওপরে দেবেন। হ্যাঁ এক সেকেন্ড এটা লিখে দিই, ব্যতিচারের ঝালরপটি সৃষ্টি করে। হ্যাঁ বলো কোনটা, উপরে মানে ছবিটা? না স্যার একটু নিচে। হুম,
আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, তো এইটা ফার্স্ট তোমাদের আসতে পারে কি রে ডায়াগ্রামটা আসতে পারে। রে ডায়াগ্রাম এলে একটুখানি আরো কিছু লিখতে হতে পারে। সেটা হচ্ছে তোমার সর্বপ্রথম যে উৎসগুলো তুমি এঁকেছো এই উৎস থেকে তোমার স্ক্রিনের দূরত্বটাকে তুমি সবসময় ক্যাপিটাল ডি ধরবে। উৎস থেকে যে পর্দার দূরত্বটা ক্যাপিটাল ডি ধরবে। আর এই যে দুটো উৎস তৈরি হয়েছে, দুটো যে ইমেজ তৈরি হয়েছে, ইমেজ সোর্স তৈরি হয়েছে, তাদের মধ্যে ডিস্টেন্সটাকে তুমি স্মল ডি ধরবে। ঠিক আছে, তো এই দুটো জিনিস তুমি ধরতে পারো। তো এই হচ্ছে রে ডায়াগ্রাম। এই রে ডায়াগ্রামটা তোমার এখানে দুটো জায়গাতেই এঁকে রেখেছি। এইটা একটু আবঝা হয়ে গেছে, এরকম নাম দিতেও পারো, না দিলেও অসুবিধা নেই। এই রে ডায়াগ্রামটা একটু স্পষ্ট এসেছে, তোমরা চাইলে এই নোটটা থেকেও লিখে এঁকে দিতে পারো। তো এই রেটা এই ডায়াগ্রামটা ফার্স্ট অফ অল আসতে পারে 2 নাম্বার দিতে পারে। এটা দিলে খুব ভালো হয় যদি তোমরা এই কথাগুলো লিখে নাও যে S1 আর S2 এখানটায় আমার কি, এগুলো হচ্ছে আমার S উৎসর অসৎবিম্ব বা ইমেজ অফ সোর্স S, আর কি আর এটা একটা পয়েন্ট, আর কি এখানটায় S1 আর S2 যারা আছে তারা কোহারেন্ট সোর্স বা সুসংগত উৎসর মতো কাজ করছে আর ব্যতিচারের ঝালরপটি তৈরি করছে, ফর্মস ইন্টারফারেন্স ফ্রিঞ্জ অন দা স্ক্রিন। ঠিক আছে, আচ্ছা এইটা গেল ফার্স্ট। সেকেন্ড কোশ্চেন কি আছে, ম্যাথামেটিক্যাল থিওরি। ম্যাথামেটিক্যাল থিওরি কোনটা বলো তো? ম্যাথামেটিক্যাল থিওরি যেটা, ম্যাথামেটিক্যাল থিওরি তোমাকে যদি দেয় তাহলে কি করবে বলো তো? দেখো আলটিমেটলি বাইপ্রিজমে ঘটছেটা কি, যদি তুমি খেয়াল করো বাইপ্রিজমে সেই ঘটনাটাই ঘটছে যেটাই আমার ইয়ংস ডাবল স্লিটে ঘটছে। মানে আমার পর্দা রয়েছে, পর্দার সামনে দুটো সুসংগত বা কোহারেন্ট সোর্স রয়েছে, দুটো সুসংগত উৎস বা কোহারেন্ট সোর্স রয়েছে S1 আর S2। S1 আর S2 এই দুটো উৎস থেকে আমার পর্দাটার দূরত্ব কত, ডি, ক্যাপিটাল ডি। আর এই দুটো উৎসের মধ্যে দূরত্ব কত, স্মল ডি। তাহলে তুমি ধরে নাও সেই স্টার্টিং জিনিসটা যেটা আমরা শুরুতে করেছিলাম, S2 থেকে যে আলোটা যাচ্ছে পি পয়েন্টে আর S1 থেকে একটা আলো যাচ্ছে পি পয়েন্টে। আহা দেখে গেল, S1 থেকে একটা আলো যাচ্ছে পি পয়েন্টে। তুমি ওই একটা আলোকে তুমি ধরে নাও y1 ইকুয়ালস টু a1 e টু দি পাওয়ার i ওমেগা t মাইনাস kx1 একটা ধরে নাও, and y2 equals to a2 e to the power I omega t minus kx2, এই দুটো ধরে নাও। y equals to y1 plus y2, এই ধরে এগোতে থাকো। সেম অ্যাজ, এটা কার মতো বলো তো? সেম অ্যাজ নর্মাল ইন্টারফারেন্স। নর্মাল ইন্টারফারেন্সে আমরা বার করেছিলাম না, আমরা বার করেছিলাম মনে আছে? ফাইনালি এই জিনিসটা বেরোবে, খেয়াল করে দেখো, ফাইনালি আমার এই জিনিসটা বেরোবে, y ইকুয়ালস টু আমার কি বেরোবে, y ইকুয়ালস টু a কি বেরিয়েছিল জানো, a cos ওমেগা টি নাকি a cos ওমেগা টি বেরিয়েছিল, যেখানে a কত, না cos না, a e টু দি পাওয়ার ওমেগা i ওমেগা টি, আই থিঙ্ক a e টু দি পাওয়ার i ওমেগা টি, যেখানে a বেরিয়েছিল আমার -5 ছিল স্যার, a1 ওমেগা স্কয়ার টি -5। -5 ছিল, হ্যাঁ -5 সরি, a1 স্কয়ার মাইনাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos ডেল্টা, এই জিনিসটা বেরিয়েছিল না? এই আমাকে এই জিনিসটা বার করতে হবে, সেম যেরকম নর্মাল ইন্টারফারেন্সে বার করেছিলাম, এটাই ম্যাথামেটিক্যাল থিওরি। এখান থেকে আমাকে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এটা কখন হবে? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কখন হয়? যখন যখন cos ডেল্টাটা আমার +1 হবে। আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এই দুজনের কারণ বার করতে, কারণ না শর্ত বার করতে হবে, কন্ডিশন, যখন cos ডেল্টা আমার -1 হবে। এই দুটো কেস করে আমাকে বার করতে হবে, ঠিক যেরকম আমরা করেছিলাম প্রথম কেসে,
এই যে দেখিয়ে দিই একবার, এই যে ফার্স্ট কেসটায় যেরকম পুরো শর্ত অবধি করতে হবে স্যার? একদম যেটা অবধি দেয়, নর্মালি শর্ত অবধি করাটাই ভালো। এই যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, কারণ এটা না হলে তো আমরা বোঝাতে পারছি না যে কখন আমার হচ্ছে না হচ্ছে। এই যে এই অবধি করাটা দরকার, এই অবধি করাটা দরকার একদম সেম। কারণ 5 নম্বর আছে তো 5 নম্বর মোটামুটি এটা 5 নম্বরের মতোই লেখা, তুমি যদি পুরোটা ধরো 5 নম্বরের মতোই কিন্তু হয়ে যাবে। এগুলো বড় প্রশ্নতে আসে নর্মালি। তো এইটা কেসটা হচ্ছে কি, এটা তোমাদের কমন, এই প্রশ্নটা তোমাদেরকে হয়তো ডাইরেক্টলি না দিয়ে, ডাইরেক্টলি মানে এটাকে হয়তো শুধু ইন্টারফারেন্সের থিওরি না দিয়ে তোমায় বললো বাইপ্রিজমের জন্য ইন্টারফারেন্সের থিওরিটা দাও, এরকম ভাবে হয়তো প্রশ্ন এলো, সেই অবস্থায় তোমাকে এইটা করতে হবে ম্যাথামেটিক্যাল থিওরি যেটা ইন্টারফারেন্সের। কারণ বাইপ্রিজম তো একই ঘটনা ঘটছে, দুখানা উৎস রয়েছে, সেটার জন্য বলতে গেলে পি পয়েন্টে আমার ব্রাইট বা ডার্ক ফ্রিঞ্জ তৈরি হচ্ছে, তো সেটার শর্তগুলো এইভাবেই বার করব। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল তো এটা? হ্যাঁ স্যার। একই রকম ভাবে যখন তোমাকে উইথ বার করতে বলবে, বা ঝালরপটির বেদ বার করতে বলবে, তখন তোমরা কি করবে, সেম তোমাদের নিয়ম, সেম অ্যাজ নর্মাল ইন্টারফারেন্স, তোমাকে এই জিনিসটা বার করে দেখাতে হবে, তোমাকে এই জিনিসটা বার করে দেখাতে হবে, বিটা ইকুয়ালস টু ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, এই জিনিসটা বার করে দেখাতে হবে। সেই পিকচার এঁকে সেই এই পিকচারটা আঁকতে হবে একদম, যেটা আমরা প্রথম দিকে করেছিলাম। এই যে এই কেসটা, এই কেসটা, এই যে ক্যালকুলেশনটা করে লাস্টে এইটা বেরিয়েছিল। বাংলাতে ওর দেখো রয়েছে, এই যে এই পার্টটা ব্যতিচারের ঝালরপতি বেদ হবে, তো যাই হোক একটু কারেকশন করে নিও তো, এখানে আমার স্পেলিং এ ভুল আছে। আচ্ছা, তো এই ক্যালকুলেশনটা করে তোমাদেরকে এই বিটার ভ্যালুটা বার করতে হবে। তো এই জিনিসটা আইদার তোমাকে ডাইরেক্টলি ইন্টারফারেন্সের জন্য না বার করে তোমায় বললে হয়তো বাইপ্রিজমের জন্য ঝালরপতির বেদটা বার করো, সেক্ষেত্রে তোমাকে এইটাই একই জিনিস করতে হবে, ঠিক আছে, আলাদা কিছু নেই। এটাও প্রায় 5 নম্বরের প্রশ্নের মধ্যে আমাদের আসতে পারে। এবার যে প্রশ্নটা আসতে পারে, তাহলে দেখো আমার 1 আর 3 হয়ে গেল, 1 2 3 হয়ে গেল, ঠিক আছে। 4 নম্বর প্রশ্নটা বেশি আসে এইখানটা, এটা একটা স্ট্রং পয়েন্ট। সেটা হচ্ছে তুমি ফ্রেনেল বাইপ্রিজম ব্যবহার করে একটি অজানা একবর্ণী আলোর তরঙ্গদৈর্ঘ্য কিভাবে নির্ণয় করবে, হাউ টু ডিটারমাইন দ্য ওয়েভলেন্থ অফ অ্যান আননোন লাইট ইউজিং ফ্রেনেল বাইপ্রিজম। পুরো লেখাটা এখানটায় রয়েছে, মানে একদম কিভাবে করতে হবে লেখা, মানে যা যা লেখা দরকার আছে সব এখানটায় রয়েছে। ফ্রেনেল বাইপ্রিজমের দ্বারা একটি একবর্ণী আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়, এই এখানে অনেক, এটা লেখা ছাড়া কিছু নেই এই অবধি, ঠিক আছে। সেম ইংলিশেও রয়েছে এই পার্টটা, সরি। এই যে ডিটারমিনেশন অফ অ্যান আননোন ওয়েভলেন্থ অফ আ মোনোক্রোমাটিক লাইট ইউজিং ফ্রেনেল বাইপ্রিজম, ঠিক আছে। এখানে লেখার জিনিস বেশি আছে, যদি আসে তাহলে এটা লিখতে হবে। এখানে আমি একটা ছবিও এঁকেছি, তো চলো এটা একটু বুঝিয়ে দিই জিনিসটা কি লেখার এখানে আছে, তোমরা এখান থেকে তোমরা নোট করে নিও পরে। আপাতত তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দিই, কারণ এটা ইম্পর্টেন্ট, এটা 5 নম্বরের প্রশ্নে আসতে পারে। দেখো যদি এইটা দেয় ডিটারমিনেশন অফ অ্যান আননোন ওয়েভলেন্থ, determination of an unknown wavelength,
বাই বাইপ্রিজম। ঠিক আছে, এই প্রশ্নটার উত্তর। ঘটনাটা খুবই সিম্পল কেস। তুমি কি করছো এখানটায়, ধরো এই আমার উৎসটা রয়েছে। আচ্ছা আমি আগে ছবিটা একটু ভালো করে আঁকি। এই হচ্ছে উৎসটা রয়েছে, এখানে আমার পর্দাটা রয়েছে। আহা, এক সেকেন্ড। এই উৎস, এইখানে আমার পর্দাটা রয়েছে, এইখানে আমার যে সোর্সটা আছে সেটা, সোর্সটা এখানে রয়েছে। তুমি এখানটায় বাইপ্রিজমটা বসিয়েছো। বাইপ্রিজমটা না আঁকলেও হয়, আমি তোমাদের জাস্ট বোঝার জন্য একটু এঁকে দিচ্ছি। বাইপ্রিজমটা রয়েছে, তোমরা এইটুকুনি তো বুঝতেই পারছো যে এই বাইপ্রিজমের জন্য কি হবে, আমার এই যে মেন উৎসটা রয়েছে এস, তার দুখানা ভার্চুয়াল সোর্স তৈরি হবে। ওপরে একটা তৈরি হবে S1 আর নিচে একটা তৈরি হবে S2, এই দুটোর জন্য। আচ্ছা আমি এবার ধরো এই যে পজিশনটা যেটা রয়েছে, এই পজিশনটা হচ্ছে তোমার D1। এই যে স্ক্রিনের যে পজিশনটা, স্ক্রিনটা যে তুমি রেখেছো এখানটায়, সেটা আমার D1 দূরত্বে রয়েছে। আর স্ক্রিনটা নর্মালি কি হয় বলতো, একটা টেলিস্কোপ হয়। নর্মালি তোমরা এক্সপেরিমেন্ট করো যখন, এটা একটা টেলিস্কোপ ইউজ করো, স্ক্রিন না ইউজ করে একটা টেলিস্কোপ ইউজ করো। সেই টেলিস্কোপের মধ্যে দিয়ে তুমি এই ব্যতিচারের যে ঝালরপটি সেগুলো দেখতে পাও। এই যে ব্যতিচারের যে ঝালরপটি তৈরি হয়েছে সেই টেলিস্কোপের মধ্যে দিয়ে দেখতে পাও। টেলিস্কোপে কি আছে, মাইক্রোমিটার স্কেল রয়েছে। মাইক্রোমিটার স্কেল রয়েছে। মাইক্রোমিটার স্কেল জিনিসটা কি, কি হচ্ছে দেখো, তুমি যখন টেলিস্কোপের মধ্যে দিয়ে দেখবে না, তুমি এরকম একটা মানে টেলিস্কোপের মধ্যে দিয়ে দেখলে তুমি এরকম ঝালরপটিগুলো দেখতে পাবে। তুমি এরকম ভাবে ঝালরপটিগুলো, ধরো তুমি লাল রঙের ঝালরপটি দেখতে পাচ্ছ, কথার কথা বলছি, তো এরকম তুমি অনেকগুলো লাল রঙের ঝালরপটি বা ইন্টারফারেন্স ফ্রিঞ্জ তুমি দেখতে পাবে। আহা, প্রায় সবগুলো প্রায় একই একই দূরত্বে রয়েছে। হ্যাঁ, আমার এখানটায় ছবিটা অতটা ভালো হচ্ছে না, প্রায় একই দূরত্বে রয়েছে সকলে। এবার হচ্ছে কি যে তুমি তোমার যে এই যে তোমার কাছে যে টেলিস্কোপটা রয়েছে, টেলিস্কোপের মধ্যে একটা ক্রসওয়্যার থাকে। তুমি ক্রসওয়্যারটাকে তুমি কোনো একটা ঝালরপটির সাথে লাগিয়ে রাখো, কোনো একটা ঝালরপটি, ধরো এই ঝালরপটির সাথে গায়ে গায়ে লাগাও। এটা হচ্ছে তোমার ক্রসওয়্যার, ক্রসওয়্যার অফ টেলিস্কোপ, যেটা তুমি দেখতে পাবে। এবার টেলিস্কোপের যে মিটার স্কেলটা আছে সেটাকে তুমি যদি ঘোরাও, ক্রসওয়্যারটা কি হবে, সাইডে শিফট করবে। আর যত সাইডে শিফট করবে তত তার রিডিং চেঞ্জ হবে। তোমার কাজ হচ্ছে কি, ক্রসওয়্যারটাকে তুমি এই একটা পটি থেকে অন্য পটিতে সরাও। একটা পটিতে লেগে রয়েছে ক্রসওয়্যারটা, তাকে তুমি স্কেলটা ঘুরিয়ে ঘুরিয়ে তুমি আর একটা পটিতে সরালে। তার জন্য ধরো তুমি এই অবস্থায় রিডিং পেয়েছিলে, স্কেল রিডিং পেয়েছিলে S1, কথার কথা। আর এই S1 না R1 নি, কারণ তুমি তো S ইউজ করছো। এইখানকার রিডিং পেয়েছিলে R1, আর এই পজিশনে রিডিং পেয়েছো R2। তাহলে R2 মাইনাস R1 সেটা তোমাকে কি দেবে বলতো, দুটো যে উজ্জ্বল পটি রয়েছে, দুখানা যে ব্রাইট ব্যান্ডস রয়েছে, খেয়াল করে দেখো, একটা ব্রাইট ব্যান্ড এখানে তৈরি হয়েছে, একটা ব্রাইট ব্যান্ড তোমার এখানে তৈরি হয়েছে, আর একটা ব্রাইট ব্যান্ড তোমার এখানে তৈরি হয়েছে। তুমি কি পাচ্ছ, এই দুটো ব্রাইট ব্যান্ডের মধ্যে দূরত্ব পাচ্ছ, ঠিক কিনা? দুটো ব্রাইট ব্যান্ডের মধ্যে ডিস্টেন্সটা তুমি মেজার করতে পারছো এইভাবে। তোমাকে ক্রসওয়্যারটাকে তোমার প্রথমে একটা ব্রাইট ব্যান্ডের সাথে লাগাও, তারপর তুমি স্কেলটা ঘোরাবে, তো দেখবে যে তোমার ক্রসওয়্যারটা পাশে মুভ করছে। এরকম করতে করতে যখন ক্রসওয়্যারটা গিয়ে পরের ব্রাইট ব্যান্ডটাকে টাচ করবে, তখন তুমি এই মাইক্রোমিটার স্কেল যেটা লেগে রয়েছে তার রিডিংটা নাও। প্রথম অবস্থায় স্কেল রিডিং হয়তো ছিল R1, দ্বিতীয় অবস্থায় স্কেল রিডিং হচ্ছে R2। R2 মাইনাস R1 তোমাকে কি দেবে, বিটা দেবে। বিটাটা কি, দুটো দুটো ব্রাইট ব্যান্ডের মধ্যে দূরত্ব, যেটাকে আমরা বলছি ঝালরপটির বেধ বা উইথ অফ ইন্টারফারেন্স ফ্রিঞ্জ। বুঝতে পারলে কিনা বলো, বলো, এই জায়গাটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। না বুঝতে পারলে বলো কিন্তু। তো এইভাবে আমরা নির্ণয় করব, বিটাটা নির্ণয় করব। তো ধরো যখন তোমার এই D1 অবস্থা ছিল, তখন তোমার বিটাটা পেলে বিটা 1, যখন তোমার ছিল বিটা 1। আচ্ছা, উৎসর মধ্যে দূরত্ব, দুটো উৎসর মধ্যে দূরত্ব সবসময় এই D থাকবে। দুটো উৎস যে রয়েছে
তাদের মধ্যে দূরত্বটা কিন্তু ফিক্সড থাকছে ডি, স্মল ডি। এবার তুমি কি করলে, এবার তুমি এই যে ফ্রিঞ্জটা, এই যে আমার, আমি পুরোটা রাখছি না, S1 আর S2 কে আঁকছি। তুমি এবার করলে কি, স্ক্রিনটাকে আরো সরিয়ে দিলে, স্ক্রিনটাকে আরো পেছনে সরিয়ে দিলে। পেছনে যদি তুমি সরাও তাহলে এই দূরত্বটা আমার হয়ে গেল নতুন দূরত্ব D2। আগের দূরত্বটা ছিল হচ্ছে D1, আগের দূরত্বটা ছিল D1, আর তার জন্য তুমি দুটো ফ্রিঞ্জের মধ্যে যে টেলিস্কোপের মধ্যে যে মাইক্রোমিটার স্কেল লাগানো রয়েছে সেইটা দিয়ে তুমি মেজার করে কি দেখলে, যে তোমার যে ফ্রিঞ্জ উইথ আসছে সেটা হচ্ছে বিটা 1, কথার কথা বলছি। এখন যখন তুমি D2 পজিশনে নিয়ে গেছো, তখন যে ঝালর পট্টিগুলো তৈরি হয়েছে, তুমি যখন এই টেলিস্কোপ দিয়ে তাদের মধ্যে দূরত্বটা মাপছো টেলিস্কোপ ইউজ করে, তখন তুমি কি পেলে, তখন তুমি ধরো পেলে হচ্ছে বিটা 2 টেলিস্কোপ ইউজ করে। যখন তুমি এটা মাপলে, এটা অ্যাকচুয়ালি টেলিস্কোপ না, এটা মাইক্রোস্কোপ, আই এম সরি, এটা মাইক্রোস্কোপ হবে, অনুবীক্ষণ যন্ত্র, কারণ এটা তো কাছে তৈরি হচ্ছে, মাইক্রোস্কোপ, এটা মাইক্রোস্কোপ বলবো এটাকে। অনুবীক্ষণ যন্ত্র। ঠিক আছে, তখন তুমি যে এই ঝালরপটির যে বেদটা পেলে সেটা পেলে হচ্ছে বিটা 2, কারণ সরিয়ে দিলে তোমার দেখো বিটার ফর্মুলা কি, বিটা ইকুয়ালস টু ল্যামডা ডি বাই স্মল ডি, তার মানে বিটা ইজ প্রপোর্শনাল টু ডি। তাহলে তোমার যদি ডি চেঞ্জ হয় তোমার বিটা চেঞ্জ হয়ে যাবে, খেয়াল রাখবে। যদি তোমার ডি চেঞ্জ হয়, তোমার যদি ডি ইনক্রিজ করে, বিটাও তোমার বাড়বে। ঠিক আছে তো, তো কিন্তু তাহলে তোমার দেখো এই ক্ষেত্রে তাহলে তুমি প্রথম কেসে, ফার্স্ট কেসে কি ফর্মুলা পেয়েছো, ফার্স্ট কেসে তুমি পেয়েছো বিটা 1 ইকুয়ালস টু ল্যামডা, কারণ তুমি তো একটাই আলো ইউজ করছো, ডিটাও ফিক্সড রয়েছে, ল্যামডাটা ফিক্সড রয়েছে, কারণ তুমি যে লাইটটা ইউজ করছো, যে লাইটটা ইউজ করছো, যে সোর্সের লাইটটা, সেটার আমি ধরে নাও হচ্ছে ল্যামডা ওয়েভলেন্থ, যে সোর্সটা ইউজ করছো তার লাইটগুলো ল্যামডা ওয়েভলেন্থের রয়েছে, তাহলে ল্যামডাটা ফিক্সড রয়েছে। তাহলে ফার্স্ট কেসে আমার কি পেয়েছি, ফার্স্ট কেসে আমি পেলাম বিটা 1 ইকুয়ালস টু ল্যামডা d1 বাই স্মল ডি। সেকেন্ড কেস, যখন এই অবস্থা, যখন তুমি স্ক্রিনটাকে তুমি D2 দূরত্বে সরিয়ে দিয়েছো, স্ক্রিনটাকে উৎস থেকে D2 দূরত্বে তুমি সরিয়ে দিয়েছো, সেই অবস্থায় তোমার বিটার ফর্মুলা বলো কি হবে, বিটা 2, বিটা 2 কি হবে বলো, এই অবস্থায় বিটা 2 কি হবে, lambda d2 by d। তাহলে এখান থেকে ল্যামডা কি করে বার করবো, তুমি এখান থেকে ফর্মুলা দেখো, ল্যামডা এখান থেকে এই দুটো ইকুয়েশন থেকে আমি কি বার করতে পারছি, দুটোকে মাইনাস করো, বিটা 1 মাইনাস বিটা 2, স্যার বিডি বাই ডি। একদম। আচ্ছা, বিটা 2 মাইনাস বিটা 1 করবে, কারণ আমি বিটা 2 টাকে বড় ধরছি, বিটা 2 মাইনাস বিটা 1 ইকুয়ালস টু ল্যামডা স্মল ডি, ল্যামডা স্মল ডি d2 মাইনাস d1। এখান থেকে তুমি ল্যামডা বার করতে পারবে, which is ল্যামডা ইকুয়ালস টু বিটা 2 মাইনাস বিটা 1 বাই d2 মাইনাস d1 ইনটু স্মল ডি। এইটা হচ্ছে তোমার ফর্মুলা। এই ফর্মুলাটা ব্যবহার করে তুমি একটা আননোন ওয়েভলেন্থ বার করতে পারবে ফ্রেনেল বাইপ্রিজমের দ্বারা। ঠিক আছে, তাহলে খুবই সিম্পল। বিটাটা কি ফ্রেঞ্চ উইথ? হ্যাঁ হ্যাঁ, বিটাটা হচ্ছে ফ্রিঞ্জ উইথ, বিটাটা হচ্ছে ফ্রিঞ্জ উইথ, বিটাটা হচ্ছে উইথ অফ দ্য ফ্রিঞ্জেস। এই যে বিটা 1 ফার্স্ট কেসে এই দূরত্বটা, বিটা 1 এটা ফার্স্ট কেসের জন্য, পরের কেসে হয়ে যাবে বিটা 2। ঠিক আছে, এটা ফার্স্ট কেস যখন তুমি, যখন তোমার স্ক্রিনটা d1 দূরত্বে রয়েছে, আর এটা হচ্ছে সেকেন্ড কেস যখন তোমার স্ক্রিনটা d2 দূরত্বে রয়েছে, আর তখন তোমার ফ্রিঞ্জ উইথ কত বেরিয়েছে, বিটা বেরিয়েছে, বিটা 2 বেরিয়েছে। ওকে, কিন্তু এখানে একটা গন্ডগোল আছে, আমি ডিটা কি করে বার করব, স্মল ডি, এইটা কি করে বার করব, এইটা নিয়ে একটা চাপ আছে। কারণ কি,
স্মল ডিটা খেয়াল করে দেখো, স্মল ডিটা হচ্ছে আমার এই যে দুটো সোর্স তৈরি হয়েছে S1 আর S2, এদের মধ্যে দূরত্ব। এবার S1 আর S2 কিন্তু অ্যাকচুয়াল নেই, এরা কিন্তু অ্যাকচুয়াল সোর্স নয়, এরা ইমেজ। এদেরকে কিন্তু আমরা নর্মালি মেজার করতে পারবো না, কোনো একটা স্কেল দিয়ে দিলাম, কারণ এটা অ্যাকচুয়ালি কিন্তু নেই। অ্যাকচুয়াল সোর্সটা কি আছে? S হচ্ছে অ্যাকচুয়াল সোর্স। S1 আর S2 আর ইমেজ অফ S, যেটা বাইপ্রিজমের জন্য তৈরি হচ্ছে। কিন্তু আমরা তাই জন্য তোমাকে যদি একটা স্কেল দিয়ে দিই, বলি S1 আর S2 এর মধ্যে দূরত্ব মেজার করো, তুমি সেটা সেইভাবে মেজার করতে পারবে না। তো কি উপায় আছে? তো এইটা S1 আর S2 এর মধ্যে দূরত্ব মেজার করার জন্য একটা পদ্ধতি ব্যবহার করা হয়, মেজারমেন্ট অফ ডি, মেজারমেন্ট অফ স্মল ডি। এটা কি করে বার করব? এগুলো সব লেখা রয়েছে, যে নোটটা তোমাদের দিয়েছি ওর মধ্যে লেখা রয়েছে, এখানে বুঝিয়ে দিচ্ছি। এখানটায় আমরা করব কি, যে আমার যে দুটো উৎস রয়েছে S1 আর S2 বাইপ্রিজমের উল্টো দিকে, এটা S1 আর এটা S2, এদের মধ্যে দূরত্ব হচ্ছে স্মল ডি। আমাকে করতে হবে কি, এদের সামনে একটা, আচ্ছা বাইপ্রিজমটা কিন্তু আছে, খেয়াল রাখবে, বাইপ্রিজম না থাকলে কিন্তু আমার এই দুটো উৎস তৈরি হবে না। এর সামনে আমাকে একটা কনভেক্স লেন্স, উত্তল লেন্স আমাকে রাখতে হবে। তো খেয়াল করো, এখানে বাইপ্রিজম তো আছেই, বাইপ্রিজম তো আছেই এখানে। এখানটা আমি কি রাখলাম, একটা কনভেক্স লেন্স বা উত্তল লেন্স। ঠিক আছে, এইটাকে রাখলাম। তা এবার আমার এখানে লেন্স থেকে উৎসের দূরত্বটাকে আমি ধরে নিচ্ছি, মানে S1 আর S2 দূরত্বটাকে আমি ধরে নিচ্ছি U, আর লেন্স থেকে স্ক্রিনের দূরত্বটা, এটা হচ্ছে স্ক্রিনটা, স্ক্রিনের দূরত্ব হচ্ছে V। এই অবস্থায় কি হবে বলতো, যখন আমার লেন্সটা সোর্স S1 আর S2 এর কাছাকাছি থাকবে স্ক্রিনের তুলনায়, তখন আমার S1 আর S2 এর দুটো ইমেজ তৈরি হবে স্ক্রিনের মধ্যে, যেটাকে আমি নাম দেব S1 প্রাইম আর S2 প্রাইম। এরা হচ্ছে S1 আর S2 এর ইমেজ স্ক্রিনে তৈরি হবে, বা যেটাকে আমি টেলিস্কোপ দিয়ে দেখতে পাবো, যেটাকে আমি, যে টেলিস্কোপটা আমি রাখছি এখানটায় বা মাইক্রোস্কোপটা রাখছি যেটা, সেই মাইক্রোস্কোপ দিয়ে আমি এইগুলোকে দেখতে পাবো। S1 আর S2, S1 আর S2 এর মধ্যে দূরত্ব কত হবে বলতো, আমি ধরে নিচ্ছি S1 আর S2 এদের মধ্যে দূরত্ব হয়ে যাবে আমার D1। S1 আর S2 হচ্ছে, খেয়াল রাখবে, S1 আর S2 হচ্ছে D, আচ্ছা এটাকে মুছে দিই, S1 আর S2 প্রাইম, এরা হচ্ছে আমার S1 আর S2 এর ইমেজ, যেটা স্ক্রিনের মধ্যে ফর্ম হচ্ছে। স্যার S1 আর এইটা কি রিজলিউশন? রেজলিউশন নাই, রেজলিউশন না, প্রজেকশন বলতে পারো, রিয়েল ইমেজ বলতে পারো, রিয়েল ইমেজ। স্ক্রিনের মধ্যে ইমেজ অবটেন করি না আমরা। হ্যাঁ স্যার, মানে এইটা কি মানে রিজলিউশন এর কাজটা কি স্যার, অ্যাপ্লিকেশন? কার কার কথা বলছো, কোন জিনিসটা? অ্যাপ্লিকেশন বলতে এর অ্যাপ্লিকেশন স্যার। কোনটার, বাইপ্রিজমের নাকি এই লেন্সের না কিসের, সেটা একটু বলো ভালো করে। বাইপ্রিজম তো স্যার ল্যামডা জানার জন্য তো। অবভিয়াসলি, বা ইন্টারফারেন্স তৈরি করার জন্য। লেন্সটা আমি কেন করছি পুরোটা এখনো বলিনি, বলছি দাঁড়া। লেন্সটা রাখলাম, তো তার ফলে S1 আর S2 এর আমার ইমেজ ফর্ম হলো স্ক্রিনের মধ্যে, খেয়াল করো S1 আর S2 এর ইমেজ ফর্ম হলো। এবার দেখো, এই যে ইমেজ আছে তাদের, সেই দুটো ইমেজের মধ্যে দূরত্ব হচ্ছে D1, যে S1 আর S2 তাদের ইমেজ স্ক্রিনের মধ্যে তৈরি হয়েছে, খেয়াল রাখবে, আর তার দূরত্ব হচ্ছে D1। ওকে, যদি এটা কখন হবে, যখন আমার কনভেক্স লেন্সটা আমার যে বাইপ্রিজমটার কাছে রয়েছে, বা এই যে দুখানা সোর্স রয়েছে S1 আর S2 তার কাছে রয়েছে। আরেকটা পজিশনের জন্য, এটা হচ্ছে ফার্স্ট পজিশন, এইটা হচ্ছে আমার ফার্স্ট পজিশনের কেস। সেকেন্ড পজিশনে কি হবে দেখো, যদি আমি এবার
আমি লেন্সটাকে সরিয়ে নিয়ে যাই, সরিয়ে নিয়ে গিয়ে আমি স্ক্রিনের কাছে লেন্সটাকে রাখি। এই হচ্ছে আমার স্ক্রিন, কিন্তু আমি লেন্সটাকে আমি এখন সরিয়ে দিয়েছি, লেন্সটাকে আমি স্ক্রিনের কাছে নিয়ে চলে গেছি। এটা বাইপ্রিজম, আর এখানটায় আমার দুখানা সোর্স রয়েছে, S1 আর S2। দেখো S1 আর S2 এর মাঝখানে ডিস্টেন্সটা সেই D রয়েছে। S1 আর S2 এর মাঝখানে, কিন্তু এবার যখন আমি লেন্সটাকে স্ক্রিনের কাছে নিয়ে যাব, তখন যে নতুন ইমেজ তৈরি হবে S1 প্রাইম আর S2 প্রাইম, তারা কিন্তু তাদের সাইজ কিন্তু ছোট হবে, S1 আর S2 থেকে তারা আরো কাছে। মানে কেসটা হচ্ছে কি, দেখো তোমার কাছে ধরো একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টের একটা লেন্সটা যত অবজেক্টের কাছে থাকবে তার ইমেজের সাইজ তত বড় হবে। ধরো কনভেক্স লেন্সের এটা নিয়ম, কিন্তু যত তুমি লেন্সটাকে অবজেক্টের কাছে রাখবে তার ইমেজ যেটা স্ক্রিনে ফর্ম করবে তার সাইজ তত বড় হবে। যত তুমি লেন্সটাকে সরিয়ে স্ক্রিন অবজেক্ট থেকে দূরে নিয়ে যাবে, তত কি হবে, লেন্সের যে ইমেজ দুটো ফর্ম করছে তার সাইজ তত কমতে থাকবে। তো সেই অবস্থায় দেখো, যখন তুমি, এটা তো ডি ফিক্সড রয়েছে, এখন কিন্তু যেহেতু তুমি লেন্সটাকে সরিয়ে দিয়েছো, কোথায়, স্ক্রিনের কাছে নিয়ে এসেছো, এখন তোমার যে এই S1 আর S2 এর ইমেজটা যেটা স্ক্রিনের মধ্যে তৈরি হয়েছে, তার হাইট, তাদের দুজনের মধ্যে ডিস্টেন্সটা কম হয়ে গেছে, কারণ ম্যাগনিফিকেশনটা কম হয়ে গেছে। S1 প্রাইম আর S2 প্রাইম এদের মধ্যে ডিস্টেন্সটা ছোট, D2 হয়ে গেছে। এক্ষেত্রে হয় কি, এই পজিশনটার জন্য তোমার অবজেক্ট ডিস্টেন্স আর ইমেজ ডিস্টেন্সটা উল্টে যায়, অবজেক্ট ডিস্টেন্স আর ইমেজ ডিস্টেন্সটা উল্টে যায়। আগে যেটা ইউ ছিল, অবজেক্ট ডিস্টেন্স ইউ ছিল, মানে বস্তু থেকে লেন্সের দূরত্ব ইউ ছিল, আর মানে লেন্স থেকে পর্দা বা স্ক্রিনের দূরত্ব ভি ছিল। এক্ষেত্রে অবজেক্ট ডিস্টেন্সটা উল্টে গেছে, মানে দুটো এরকম পজিশন আছে। এইটা ডিটেলস তোমার এখানটায় লেখা রয়েছে, এই 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 কেসটা তোমরা দেখতে পারো, এইখানটায় লেখা রয়েছে যে দুটো পজিশন আছে, দুটো পজিশনের জন্য, লেন্সের দুটো পজিশনের জন্য তুমি ফোকাসড অবজেক্টের ফোকাসড ইমেজ দেখতে পাবে। এটা হচ্ছে আমাদের মানে ক্লাস 12 এর আইডিয়া, যে লেন্সের দুটো পজিশনের জন্য তুমি একটা ফোকাসড ইমেজ ফর্ম করবে অবজেক্টের। কখন, একটা যখন অবজেক্টটা, লেন্সটা অবজেক্টের কাছে থাকবে তখন ম্যাগনিফাইড ইমেজ তৈরি হবে, আর একটা যখন লেন্সটা আমার স্ক্রিনের কাছে থাকবে তখন একটা ডিমিনিশড ইমেজ তৈরি হবে। বোথ কেসে ইমেজটা কিন্তু ফোকাসড হবে। আর এই অবস্থাতে এই দুটো লেন্সের পজিশনের জন্য অবজেক্ট ডিস্টেন্স আর ইমেজ ডিস্টেন্সটা ইন্টারচেঞ্জ করবে। বুঝতে পারলে? মানে ফার্স্ট কেসে যখন ম্যাগনিফাইড ইমেজ তৈরি হচ্ছে তখন অবজেক্ট ডিস্টেন্স যদি ইউ হয় আর ইমেজ ডিস্টেন্স যদি ভি হয়, সেকেন্ড কেসে যখন ডিমিনিশড ইমেজ তৈরি হচ্ছে সেই সময় অবজেক্ট ডিস্টেন্সটা ভি হয়ে যাবে আর ইমেজ ডিস্টেন্সটা ইউ হয়ে যাবে। এই দুটো কেসে একটা ঘটনাই ঘটছে, সেটা হচ্ছে যে আমার ফোকাসড ইমেজ তৈরি হবে, এছাড়া কিন্তু ইমেজটা ফোকাসড হবে না। দুটো পজিশনে তুমি ফোকাসড ইমেজ মানে স্পষ্ট ইমেজটা দেখতে পাবে, ডিস্টিংক্ট হবে। অন্য সময় কিন্তু ডিস্টিংক্ট ইমেজ দেখতে পাবে না, আবঝা হবে। তোমাকে এই পার্টিকুলার দুটো পজিশনকে আনতে হবে, যেই পজিশনের জন্য তুমি ইমেজটা যেটা মানে S1 প্রাইম আর S2 প্রাইম বা S1 ডাবল প্রাইম আর S2 প্রাইম এটা পরিষ্কার দেখতে পাবে, সেই পজিশনটা তোমাকে আনতে হবে লেন্সে। বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ম্যাগনিফিকেশনের ফর্মুলা অনুযায়ী ম্যাগনিফিকেশন ফার্স্ট পজিশনের জন্য, ম্যাগনিফিকেশন মানে হচ্ছে বিবর্ধন, m1 ইকুয়ালস টু ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স ভি বাই ইউ, সেটা আমার হয়ে যাবে ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট d1 বাই d। আর ম্যাগনিফিকেশন ফর সেকেন্ড পজিশন এটার ক্ষেত্রে আমার হয়ে যাচ্ছে m2 ইকুয়ালস টু, এখানে আমার অবজেক্ট ডিস্টেন্সটা কিন্তু ভি আর ইমেজ ডিস্টেন্স ইউ, তাই ইমেজ ডিস্টেন্স ইউ বাই ভি ইকুয়ালস টু, কিন্তু এইটা আমার সেম হবে d2 বাই d1 ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট। এটা হচ্ছে ম্যাগনিফিকেশনের ফর্মুলা, ঠিক আছে? তো ম্যাগনিফিকেশনের ফর্মুলা এটা। তাহলে এই দুটো থেকে আমরা কি পাচ্ছি, দাস m1 ইকুয়ালস টু 1 বাই m2, এই দুটো থেকে পাওয়া যাচ্ছে। খেয়াল করে দেখো m1 টা কি, v বাই u, m2 টা কি, u বাই v, তাহলে m1 ইকুয়ালস টু 1 বাই m2। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি, which is d1 বাই d
ইকুয়ালস টু 1 বাই d2 বাই d। এইখান থেকে তুমি d যদি বার করো, দেখো d স্কোয়ার যেটা আছে সেটা তোমার বেরোবে d1 d2 or d ইকুয়ালস টু রুট ওভার d1 d2। এই ফর্মুলাটা থেকে তুমি d বার করতে পারবে। এই ফর্মুলাটা ব্যবহার করে তুমি ডিটা বার করতে পারবে। তোমাকে করতে হবে কি, তোমাকে লেন্সটাকে বসাতে হবে প্রথম পজিশনের জন্য। তুমি যে তোমার অবজেক্টটা রয়েছে তার তুমি একটা ম্যাগনিফাইড ইমেজ পাবে। যে মাইক্রোমিটার স্ক্রু রয়েছে, তোমার যে মাইক্রোমিটার যে মাইক্রোস্কোপটা রয়েছে তোমার কাছে, সেটা ব্যবহার করে তুমি S1 আর S2 প্রাইম, S1 প্রাইম আর S2 প্রাইম যে স্ক্রিনে যে দুটো মানে ইমেজ তৈরি হয়েছে তাদের ডিস্টেন্সটা বার করো, D1টা তুমি পেয়ে যাবে মাইক্রোমিটার মাইক্রোস্কোপ ইউজ করে। তারপর লেন্সটাকে সরাও, স্ক্রিনের কাছে আনো, আবার তুমি যখন স্পষ্ট ইমেজ দেখতে পারবে সেটা হচ্ছে S1 ডাবল প্রাইম আর S2 ডাবল প্রাইম, তাদের মধ্যে দূরত্বটা d2। এটাকেও তুমি ওই মাইক্রোস্কোপ দিয়ে আর স্কেল যেটা লাগানো রয়েছে মাইক্রোস্কোপের সাথে সেটা দেখে মেজার করতে পারবে। এই দুটো ডিস্টেন্স বার করা মানে d2 পেয়ে যাওয়া। এবার এই ফর্মুলায় ফেলো, d ইকুয়ালস টু রুট ওভার d1 বাই d2, সরি d1 ইন্টু d2। এই ফর্মুলা থেকে তুমি এই যে অ্যাকচুয়াল যে দুটো ইমেজ তৈরি হচ্ছে S1 আর S2 এদের মধ্যে থেকে দূরত্বটা পেয়ে যাচ্ছ। এই জন্য এইটা দেখো, এত কিছু লেখার পর তবে তোমরা 5 নম্বর পাবে। কিন্তু এই ছবিগুলো আঁকার দরকার নেই, এগুলো আমি তোমাদের বোঝার জন্য এঁকেছি। তোমাকে যদি তোমাদের এই প্রশ্নটা আসে তোমরা এখানটায় এই অবধি তোমরা করতে পারো, এই অবধি তোমরা আমরা করতে স্যার পারো। ছবি ডায়াগ্রাম গুলো আঁকবো না? ডায়াগ্রাম দেখো, ডায়াগ্রাম যদি আঁকতে হয় বেস্ট হচ্ছে যদি এই প্রশ্নটা আসে তাহলে তোমরা রে ডায়াগ্রামটা এঁকে দিও, এটা বেশি ইম্পর্টেন্ট। রে ডায়াগ্রামটা বাইপ্রিজমের রে ডায়াগ্রাম, কারণ আসল তো এটা। আচ্ছা স্যার। এই রে ডায়াগ্রামটা আঁকবে, শুধু দরকার হচ্ছে যে এই দেখিয়ে দেবে যে S1 আর S2 এর মধ্যে দূরত্ব d, আর এই S1 S2 থেকে স্ক্রিনের দূরত্ব হচ্ছে ক্যাপিটাল D। আর এখানটায় যে ফ্রিঞ্জ তৈরি এটা দেখাবার দরকার নেই, এই দুটো দেখিয়ে দিলেই হবে। ঠিক আছে, রে ডায়াগ্রামটা বেশি ইম্পর্টেন্ট। এই যে আমি এইগুলো যে আঁকলাম সেইগুলো জাস্ট তোমরা যাতে বুঝতে পারো জিনিসগুলো, মাথায় যাতে থাকে। কারণ এইটা যদি তোমরা এই ছবিটা মাথায় রাখো না, তাহলে তোমাদের এই কথাগুলো অটোমেটিক মাথায় চলে আসবে যে কি লিখতে হবে। সেই জন্য আমি এগুলো লিখে দিলাম, তাহলে তোমরা কথাগুলো ফটাফট লিখতে পারবে। এই জিনিসগুলো কথায় লিখে বোঝাতে হবে আর ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এখানে নোটস করা রয়েছে, লেখা রয়েছে পুরো জিনিসটা, এখান থেকে তোমরা করতে পারো। বাংলাতেও রয়েছে এই যে এই অবধি। এই দেখো d1 ইকুয়ালস টু রুট ওভার d1, d ইকুয়ালস টু রুট ওভার d1 d2। আর এই যে এখানটায় হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু β1 মাইনাস β2 বাই d1 মাইনাস d2। এটাও লিখতে পারি কারণ উপরটাও নেগেটিভ নিচেরটাও নেগেটিভ, পজিটিভ হবে। ঠিক আছে। আচ্ছা, ফ্রেনেল বাইপ্রিজমের মতো পরের টপিক হচ্ছে লয়েডস সিঙ্গেল মিরর। আচ্ছা, এইটা আমি পরে আসছি, তার আগে তোমরা এই পার্টটা আমি করাবো পরে। লয়েড সিঙ্গেল মিরর হচ্ছে এর পরের টপিকটা। লয়েড সিঙ্গেল মিররের জন্য তোমার কি কি আসতে পারে, সেম লয়েড সিঙ্গেল মিররের যদি প্রশ্ন আসে সেম যেরকম তোমার বাইপ্রিজমের জন্য যা যা প্রশ্ন এসেছে সেম সেম জিনিস আসতে পারে। লয়েড সিঙ্গেল মিরর এটার জন্য তোমার একই প্রশ্ন আসতে পারে। ফার্স্ট অফ অল রে ডায়াগ্রাম আসতে পারে, যেটা 2 নম্বরের প্রশ্ন। এছাড়া ম্যাথামেটিক্যাল থিওরি, যেটা 5 নম্বরের প্রশ্ন। মানে আইদার তোমাকে বলবে বাইপ্রিজমের জন্য ম্যাথামেটিক্যাল থিওরি দাও, বা বলবে লয়েড মিররের জন্য ম্যাথামেটিক্যাল থিওরি দাও, বা বলবে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের জন্য ম্যাথামেটিক্যাল থিওরি দাও। সেম জিনিস, সেম জিনিস, সেম জিনিস, সেম অ্যাজ নর্মাল ইন্টারফারেন্স। তিনটে যাই দিক না কেন বুঝে নেবে যে তোমাদের ওই নর্মাল ইন্টারফারেন্সের কেস হবে। কোশ্চেন 3, উইথ অফ ইন্টারফারেন্স ফ্রিঞ্জ বার করতে বলতে পারে, এটাও 5 নম্বরের প্রশ্ন।
5 নম্বরের প্রশ্ন, এটাও সেম অ্যাজ নর্মাল ইন্টারফারেন্স। আর কি আসতে পারে? ডিটারমিনেশন অফ আননোন, determination of unknown wavelength, এটাও একটা 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। এটাও আমার কিন্তু সেম অ্যাজ কার মতো হবে বলো তো? সেম অ্যাজ বাইপ্রিজম। উপরের যে কেসটা, এই যে এটা করলাম তো, সেম জিনিস হবে লয়েড মিররের জন্য, ঠিক আছে? যেটা এক্সট্রা প্রশ্ন আসতে পারে, এইটা হচ্ছে, এই প্রশ্নটা এক্ষেত্রে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স সরি interference fringes produced by Fresnel biprism and Lloyd single mirror। এইটা একটা আসতে পারে, এটাও 5 নম্বরের, 5 না, এটা বেশি আসবে না, এটা 3 নম্বরের প্রশ্নই আসতে পারে, 3 নম্বরের প্রশ্নই আসতে পারে, কিন্তু ইম্পর্টেন্ট। আর আরেকটা আসতে পারে, why the central fringe Lloyd single mirror is dark। লয়েড সিঙ্গেল মিররের জন্য যে এটা 2 নম্বরের প্রশ্নই আসতে পারে, এটাও ইম্পর্টেন্ট, যে লয়েড সিঙ্গেল মিররের জন্য যে আমার সেন্ট্রাল ফ্রিঞ্জটা সেটা কেন ডার্ক হবে, লয়েড সিঙ্গেল মিররের সেন্ট্রাল ফ্রিঞ্জটা কেন ডার্ক হবে, এই প্রশ্নটা একটা আসতে পারে। তো চলো, দুটো তো আমরা এখানে দেখেই নিয়েছি, এই তিনটে তো সেম হবে, 2, 3 আর 4, এটা তো কোনো ব্যাপার না। আমাকে 1, 4 আর 1, 5 আর 6 দেখতে হবে। তো সবার আগে চলো 1 নম্বরটা করি, রে ডায়াগ্রাম। রে ডায়াগ্রাম অফ লয়েড সিঙ্গেল মিরর। এইটা তোমাদের একটু আগে দেখিয়েছি, একটু আগে যখন তোমাদের এই কি বলে ডিভিশন অফ অ্যামপ্লিটিউড, ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট, সেইখানেই আমি এই রে ডায়াগ্রামটা এঁকেছিলাম, সেম ডায়াগ্রাম হবে। একটা মিরর আঁকবে, আর মিররের অপোজিট দিকে একটা স্ক্রিন থাকছে, মিররের অপোজিট দিকে একটা স্ক্রিন রাখবো। এখানটায় তোমার একটা সোর্স রয়েছে এস, এই সোর্স থেকে আলোটা আমার এই পয়েন্টে বা একটু উপরে করলাম ধরো, একটা আলো এখান থেকে যাবে, একটা আলো রিফ্লেক্ট করে এই পয়েন্টে আসবে। এই যে রিফ্লেক্টেড আলো যেটা আছে সেটাকে তুমি যদি ব্যাক করাও, এই রিফ্লেক্টেড আলো যেটা আছে এটাকে তুমি যদি ব্যাক করাও, তাহলে কি হবে, তোমার মনে হবে যে আলোটা এইখান থেকে আসছে, এখানে আরেকটা সোর্সের ইমেজ আছে, এটাকে নাম দিলাম আমি এস প্রাইম। তাহলে এস প্রাইম হচ্ছে সোর্স, আর এসটা হচ্ছে আমার ইমেজটা, এস প্রাইমটা হচ্ছে সোর্স আর এসটা হচ্ছে আমার ইমেজ অফ দ্য সোর্স। ঠিক আছে, বোঝা গেল তো? এইটা হচ্ছে আমার লয়েড মিরর অ্যারেঞ্জমেন্ট।
এটা হচ্ছে আমার লয়েড সিঙ্গেল মিরর অ্যারেঞ্জমেন্ট। এর একটা সুবিধা হচ্ছে, এর একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে এই যে সি পয়েন্ট আছে না সেন্টার, সেন্টারের কেবল এক সাইডেই তুমি ফ্রিঞ্জ দেখতে পাবে, সেন্টারের নিচে তুমি ফ্রিঞ্জ দেখতে পাবে না। এই সেন্ট্রাল পয়েন্ট যেটা রয়েছে দুটো সোর্সের মধ্যে, তাদের যে যে স্ক্রিনের মধ্যে যে সেন্টারের যে এই সেন্ট্রাল পয়েন্টটা সি, তার এক সাইডেই একমাত্র ফ্রিঞ্জ তৈরি হবে, দু সাইডে তৈরি হবে না। এটা হচ্ছে আমার লয়েড সিঙ্গেল মিররের রে ডায়াগ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সোর্স, আর এটা হচ্ছে ইমেজ অফ সোর্স। এই দুটো সোর্স থেকে যে আলোটা আসছে, মানে এই দুটো সোর্স যেটা আছে অ্যাকচুয়ালটা আর তার ইমেজটা, এরা দুজনে মিলে সুসঙ্গত উৎস বা কোহারেন্ট সোর্সের মতো কাজ করছে, আর এদের আলোর জন্য আমার ইন্টারফারেন্স ফ্রিঞ্জ তৈরি হচ্ছে। কিন্তু কেবলমাত্র একটা সাইডেই ইন্টারফারেন্স ফ্রিঞ্জ তৈরি হবে, কারণ খেয়াল করো এইখান থেকে কোনো আলো আমার এই পয়েন্টে আসছে না, তাই জন্য আমার একমাত্র প্রথম উপরা অংশটাতেই আমার ইন্টারফারেন্স ফ্রিঞ্জ তৈরি হবে। ঠিক আছে, এই যে এইখানটায় দেখবে, এই কোশ্চেনটা দেখবে, এই প্রশ্নটা, why the central band of Lloyd single mirror arrangement appears dark? সেন্টারটা কেন ডার্ক হয়, এই প্রশ্নটা যেটা বললাম সেই প্রশ্নটা এখানে করা রয়েছে, এখানটাও দেখবে করা আছে। এই লয়েড মিররের কেসটা রয়েছে, বাকি সেন্ট্রাল ফ্রিঞ্জটা ডার্ক, এ বাবা এটা মিস হয়ে গেছে, কোথাও লেখা নেই নাকি? আচ্ছা এইটা বাংলায় মিস হয়ে গেছে, বাংলায় তাহলে একটু লিখিয়ে দেবো, ইংলিশটা একবার বলে দিচ্ছি যে when the screen is kept in contact with the mirror at position a prime b prime, মানে যখন তুমি স্ক্রিনটাকে, দেখো স্ক্রিনটা আমার এখানে রয়েছে এ বি, এটাকে যদি তুমি মিররের সাথে কন্ট্যাক্টে নিয়ে আসো, এ প্রাইম বি প্রাইমে নিয়ে আসো, ঠিক আছে, তখন কি হবে, সেন্টার যেটা রয়েছে, যেটা লাইট যেটা আছে S1 থেকে যে লাইটটা আমার সিতে এসে পড়ছে, সেটা কি হবে, রিফ্লেক্ট করবে, the light from S1 will reflect at point C1, C1 টা হচ্ছে সেন্টার পয়েন্টটা, এই পয়েন্টে দুটো লাইট এসে পড়ছে, একটা লাইট আমার S1 থেকে ডাইরেক্ট এসে পড়ছে, আর একটা আলো যেটা আছে সেটা আমার এই সি পয়েন্টে রিফ্লেক্ট হয়ে আমার এখানটায় এসে পড়ছে। এই যে দুটো আলো, এবার যখনই হয় কি, যখনই তোমার একটা কোনো মিডিয়ামের উপর, যখনই কোনো ডেন্সার মিডিয়ামে রিফ্লেকশন হচ্ছে, তখন কি হয়, যে লাইট যেটা আছে তার একটা ফেজ ডিফারেন্স হয় পাই ডিগ্রি, খুব ইম্পর্টেন্ট, একটা পাই ডিগ্রি ফেজ ডিফারেন্স হয়, সেই ফেজ ডিফারেন্সের ফলে তোমার যে S1 থেকে যে লাইটটা সিতে এসে পড়ছে, সি প্রাইমে এসে পড়ছে, একটা কি হয়ে যাচ্ছে, একটা লাইট যেটা আছে সেটা আমার মানে যা ফেজে থাকছে, যেটা রিফ্লেক্টেড লাইট, সেটা কিন্তু আমার পাই ফেজ ডিফারেন্সে থাকছে, পাই ডিগ্রি ফেজ ডিফারেন্সে থাকছে, ডিফারেন্ট ফেজে থাকছে, অপোজিট ফেজে থাকছে। আর যদি অপোজিট ফেজে এসে লাইট গুলো মানে ম্যাচ মিট করে, তাহলে কি তৈরি করবে, ব্রাইট ফ্রিঞ্জ তৈরি করবে না ডার্ক ফ্রিঞ্জ তৈরি করবে, তখন ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, ডার্ক ফ্রিঞ্জ তৈরি করবে। The light reflected by the mirror has a pi phase change with respect to the incident light. The incident and reflected light at C prime causes destructive interference and hence the fringes at C prime appears dark. ঠিক আছে, এই প্রশ্নটা তোমরা দেখবে, এটা বাংলাতে মিস হয়ে গেছে, বাংলাতে আমি একবার লিখিয়ে দিচ্ছি, যারা এইখান থেকে যারা বাংলায় আছো তারা এখান থেকে একটু লিখে দিও। ঠিক আছে, যে লয়েডের একক দর্পণের ক্ষেত্রে একক দর্পণের ক্ষেত্রে কেন্দ্রীয় বিন্দুতে অন্ধকার পট্টি তৈরি হয় কেন? ঠিক আছে, এটার উত্তর হচ্ছে, আমি এটাকে আরেকবার ছবি হালকা করে আঁকছি,
এটা হচ্ছে আমার আমি এখানটায় করছি স্ক্রিনটাকে আমি প্রায় কাছাকাছি নিয়ে এসে রাখছি। স্ক্রিন যেটা আছে বা পর্দাটা যেটা রয়েছে সেটাকে আমি প্রায় মিররের কাছাকাছি ঠেকিয়ে দিচ্ছি। এবার দেখো S1 যেটা রয়েছে, এস থেকে আলোটা একটা আলো ডাইরেক্ট এসে পড়বে সি পয়েন্টে, আর একটা আলো রিফ্লেক্ট হয়ে সি পয়েন্টে যাবে। ডাইরেক্ট আসবে আর একটা রিফ্লেক্ট হয়ে সি পয়েন্টে যাবে। ঠিক আছে, তো এখানে আমি এটা বলতে পারি যখন যখন পর্দাটিকে একক দর্পণের কাছাকাছি এসে রাখা হবে, তখন কেন্দ্রীয় বিন্দু সিতে এস উৎস থেকে থেকে আলোক রশ্মি সরাসরি এসে পড়বে, এবং এবং দর্পণে প্রতিফলিত হয়ে এসে পড়বে। হয়ে পড়বে। যেহেতু প্রতিফলিত আলোক রশ্মিতে প্রতিফলনের দরুন পাই দশা পার্থক্য সৃষ্টি হয়, পাই পরিমাণ দশা পার্থক্য তৈরি হয়। ধরো পাই পরিমাণ দশা পরিবর্তন হয়, পাই পরিমাণ দশার পরিবর্তন হয়। ফলে ফলে এস থেকে সরাসরি আসা আলোক রশ্মি এস থেকে সরাসরি আসা আলোক রশ্মি এবং এস থেকে এবং প্রতিফলিত আলোক রশ্মির মধ্যে প্রতিফলিত আলোক রশ্মির মধ্যে না, প্রতিফলিত আলোক রশ্মি বিপরীত দশায় থাকবে। প্রতিফলিত আলোক রশ্মি বিপরীত দশায় থাকবে। ফলে ফলে যার ফলে সি বিন্দুতে
অন্ধকার পটি সৃষ্টি হবে, অন্ধকার পটি সৃষ্টি হবে। ওকে, তো এইটা আমি এই পার্টটা আমার মিস হয়ে গেছিল নোটের মধ্যে, তোমাদের এটা আমি লিখে দিলাম এই প্রশ্নটা, এটা কিন্তু আসে। আর ইংলিশ যারা আছো তাদের তোমরা পেয়ে যাবে, এইটা করা রয়েছে কোশ্চেনটা, যে হোয়াই দ্য সেন্ট্রাল ব্যান্ড ইন কেস অফ লয়েড সিঙ্গেল মিরর অ্যাপিয়ার্স ডার্ক। আর এই প্রশ্নটাও সেম রয়েছে, হাউ টু মেজার মোনোক্রোমাটিক লাইট ইউজিং লয়েড সিঙ্গেল মিরর। এটা আমি আরেকবার লিখে রেখেছি, না লিখলেও হতো। এটা ওই সেম কেস যেটা আমার ওই কি বলে, যেরকম আমার বাইপ্রিজমে হচ্ছে সেম ঘটনা, সেম জিনিস রয়েছে। আচ্ছা, ওটা টেলিস্কোপ হবে, মাইক্রোস্কোপ হবে না, টেলিস্কোপই আছে। যাই হোক, ওটাকে ঠিক করে নিও, এটা টেলিস্কোপই আছে, মাইক্রোস্কোপ নেই। এটা টেলিস্কোপই হবে। আচ্ছা, এই প্রশ্নটা লাস্ট যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কি, যে সরি 5 নম্বর প্রশ্নটা, ডিফারেন্স বিটুইন ইন্টারফারেন্স ফ্রিঞ্জেস বিটুইন ফ্রেনেল বাইপ্রিজম আর লয়েড সিঙ্গেল মিরর। এই যে এই প্রশ্নটা দেখতে পাচ্ছ আশা করি, ফ্রেনেল যুগ্ম প্রিজম এবং লয়েড একক দর্পণের দ্বারা ব্যতিচার ঝালরপটির মধ্যে পার্থক্য। 3টে কেস রয়েছে, 3টে কেস লিখে দেবে, 3 নম্বরের প্রশ্নে আসতে পারে। ইংলিশের নোট যারা দেখছো তাদের এখানটায়ও রয়েছে, এই যে in what respect the fringes due to Lloyd single mirror differs from that of the biprism, 1 2 and 3। বলো তো কি কি ডিফারেন্স, পার্টিকুলারলি কি কি ডিফারেন্স হচ্ছে। লয়েড সিঙ্গেল মিরর, হ্যালো কানেকশন আছে, একটু আওয়াজ দিও। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, and Fresnel biprism, and Fresnel biprism। কি হবে ডিফারেন্সটা, নাম্বার 1, আচ্ছা এটা ভেঙে দিই, ধরো এখানটা আমি ফ্রেনেল বাইপ্রিজম লিখলাম আর এখানে লয়েড। ডিফারেন্স নাম্বার 1, fringes forms both side of the center, কেন্দ্রবিন্দুর দুই দিকেই ঝালরপটি সৃষ্টি হয়। Fringes forms only one side of the center, on only one side of the center, কেন্দ্রের কেবল একদিকেই ঝালরপটি সৃষ্টি হয়। ওকে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি আছে, পয়েন্ট 2,
এখানটায় হচ্ছে সেন্টার যেটা আছে, সেন্টার ফিনসটা ব্রাইট হয়। দ্য সেন্ট্রাল ব্যান্ড ইজ ব্রাইট। কেন্দ্রীয় বিন্দুটি উজ্জ্বল পটি হয়, বিন্দুতে উজ্জ্বল পটি থাকে। এখানে দ্য সেন্ট্রাল ব্যান্ড ইজ ডার্ক লয়েডের ক্ষেত্রে। বা কেন্দ্রবিন্দুতে অন্ধকার পটি থাকে। পরের ক্ষেত্রে হয় কি, আচ্ছা পরের ক্ষেত্রেটা আমি লিখছি না, একটু বলে দিচ্ছি, লেখাটা তোমরা ওখান থেকে দেখে নিও। হয় কি দেখো, যেহেতু আমার ফ্রেনেল বাইপ্রিজম রয়েছে, ফ্রেনেল বাইপ্রিজমের তুমি যদি এইখানটায় দেখো, নর্মালি একটা ছোট্ট উৎস ইউজ করতে হয়, পয়েন্ট সোর্স ইউজ করতে হয়, কিন্তু তুমি যদি পয়েন্ট সোর্স ইউজ না করে একটা ব্রড সোর্স ইউজ করো, যেটা ধরো এরকম রয়েছে, একটা পয়েন্ট সোর্স ইউজ না করে একটা এরকম তুমি একটা আলোর উৎস ব্যবহার করছো, একটা মোটা একটা বড় সাইজের একটা আলোর উৎস ব্যবহার করছো, যার ওপরটা সরু নিচের অংশটা চওড়া, এর জন্য যে ইমেজটা তুমি পাবে না সেটাও সেম তৈরি হবে, ওপরটা সরু হবে আর নিচের অংশটা চওড়া হবে, যখন তুমি ফ্রেনেল বাইপ্রিজম তুমি ইউজ করছো। মানে তুমি এটা অ্যাকচুয়াল যে সোর্সটা থাকছে তার যে দুটো ইমেজ একই টাইপের হবে, ওপরটা সরু, মানে যদি তুমি পয়েন্ট সোর্স না ইউজ করো, করে যদি তুমি এরকম সোর্স ইউজ করো, তাহলে একই রকম তার উৎস তৈরি হচ্ছে, মানে একই সাইজের। কিন্তু তুমি যখন এটা লয়েড মিটারে করছো তখন কি হয়ে যাবে বলতো, যদি তুমি একটা লয়েড মিটারে কি হচ্ছে, যদি তুমি একটা ইয়ে না করো, মানে পয়েন্ট সোর্স ইউজ না করে তুমি যদি একটা ব্রড সোর্স, এগুলোকে বলে ব্রড সোর্স বা বিস্তৃত বিস্তৃত উৎস, এরকম একটা উৎস ইউজ করো যেটার ওপরটা সরু রয়েছে আর নিচটা মোটা রয়েছে, তার যে ইমেজটা তৈরি হবে সেটা কিরকম হবে বলতো, উল্টে যাবে। এর ফলে তোমার ব্যতিচারের যে, এর ক্ষেত্রে তাহলে এর ক্ষেত্রে যে বিটাগুলো তৈরি হচ্ছে, বিটাটা আমার সেম থাকছে। এর ক্ষেত্রে যে আমার ঝালরপটি তৈরি হচ্ছে বা উইথ ফ্রিঞ্জেস উইথ তৈরি হচ্ছে, ফ্রিঞ্জেস তাদের উইথটা বিটা সেম থাকছে, কিন্তু এটার ক্ষেত্রে তোমার যে বিটাটা তৈরি হবে সেটা বিটা নট কনস্ট্যান্ট, বিটাটা আলাদা হবে। কারণ আলাদা আলাদা দেখো, তোমার এই দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব আলাদা, এই দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব আলাদা, আবার এই দুটো সরু অংশটার মধ্যে দূরত্ব আলাদা, এটা d1 এটা d2, কথার কথা। কিন্তু এইখানটায় দেখো তোমার এই দুটো সরু অংশের মধ্যেও দূরত্ব d, আবার এই দুটো মোটা অংশের মধ্যেও দূরত্ব তোমার কত হয়ে যাচ্ছে d, তাই জন্য বিটাটা আমার সেম থাকছে। জিনিসটা বুঝতে পারলে, যে দুটো উৎস তৈরি হচ্ছে, একটা তো লয়েড মিটারের জন্য তৈরি হচ্ছে আর একটা হচ্ছে আমার বাইপ্রিজমের জন্য। বাইপ্রিজমের জন্য যে সোর্সটা রয়েছে তার একই পয়েন্টের জন্য, মানে ধরো যে ইমেজগুলো তৈরি হচ্ছে তাদের প্রত্যেক অংশের মধ্যে দূরত্ব সেম রয়েছে। যেমন ধরো এই অংশটা দেখো, এই যে সোর্সটার যে সরু অংশটা আর নিচের সোর্সটার সরু অংশটা একই ডিস্টেন্সে রয়েছে, আর এই সোর্সটার যে মোটা অংশটা আর এই সোর্সটার মোটা অংশটাও একই ডিস্টেন্সে রয়েছে, কিন্তু সেটা কি আমার লয়েড মিটারের ক্ষেত্রে হচ্ছে, দেখে বলো। লয়েড মিটারের ক্ষেত্রে কি আমার যে দুটো যে একটা সোর্স আর তার ইমেজ তৈরি হচ্ছে, যদি এটা পয়েন্ট সোর্স না থেকে ব্রড সোর্স থাকতো, তাহলে কি এদের ক্ষেত্রে আমার মানে কি বলবো, দুটো পয়েন্ট সেম ডিস্টেন্স কি সেম থাকছে, সেম পয়েন্টের মধ্যে কি সেম দূরত্ব থাকছে, না স্যার। থাকছে না। কারণ দেখো এক্ষেত্রে দুটো সরু অংশের মধ্যে দূরত্ব d1, দুটো মোটার অংশের মধ্যে দূরত্ব d2, কারণ উল্টে যাচ্ছে ছবিটা, মিররের জন্য ইমেজটা ইনভার্টেড হয়ে যাচ্ছে, ল্যাটারাল ইনভার্সন হচ্ছে। তো এইটা একটা কারণ যে কারণে যে আমরা বিটাটা পাবো লয়েড মিটারের ক্ষেত্রে, যদি আমরা দেখো পয়েন্ট সোর্স ইউজ করলে অসুবিধা নেই, কিন্তু যদি আমরা ব্রড সোর্স ইউজ করি তাহলে কিন্তু আমাদের বিটাটা কনস্ট্যান্ট থাকবে না।
বাইপ্রিজমের ক্ষেত্রে যদি আমরা ব্রড সোর্স, বিস্তৃত সোর্স উৎস ব্যবহার করি, সেক্ষেত্রে কি হবে, আমার বিটাটা সেম থাকবে। বোঝা গেল? এটা আমার থার্ড পয়েন্ট, এখানটায় দেখবে দেওয়া রয়েছে, থার্ড পয়েন্টটা বললাম, এই থার্ড পয়েন্টটা। ঠিক আছে, কারোর কোনো অসুবিধা এই অবধি? আচ্ছা, এবার এই কেসটা, একটা থিন ট্রান্সপারেন্ট ফিল্মের থিকনেস কি করে আমরা মেজার করতে পারি? এটাকে বাইপ্রিজম দিয়েও বলতে পারে, আবার এটাকে ইয়ংস ডাবল স্লিট দিয়েও বলতে পারে। ইয়ংস ডাবল স্লিট দিয়েও বলতে পারে, যে কোনো ক্ষেত্রে, যার ক্ষেত্রে আবার লয়েড মিরর দিয়েও বলতে পারে, আবার লয়েড মিরর দিয়েও বলতে পারে, যে কোনো ক্ষেত্রে। তোমাকে এরকম একটা দিয়ে দেবে যে একটা ট্রান্সপারেন্ট ফিল্ম তোমাকে দেওয়া রয়েছে, একটা পাথ তোমাকে, একটা কি বলে, একটা পাতলা পাথ তোমার কাছে দেওয়া রয়েছে, তার বেধ নির্ণয় করতে বলছে, বা তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও নির্ণয় করতে বলতে পারে, প্রতিসারাঙ্ক নির্ণয় করতে বলতে পারে। সেক্ষেত্রে কিভাবে তুমি নির্ণয় করবে? Determination of thickness of a transparent film. Using interference. ব্যতিচারের ঝালরপটি ব্যবহার করে একটি পাতলা কি বলে, স্বচ্ছ বলে না, হ্যাঁ স্যার। পাতের মানে ট্রান্সপারেন্ট পাতের কি ইয়ে নির্ণয়, বেধ নির্ণয়, বেধ নির্ণয়। ধরো এই প্রশ্নটা তোমাদের দিল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু এটার ক্ষেত্রে আমরা কি করছি, সেই পিকচারটা আঁকি, ব্যতিচারের ঝালরপটি, এটা তোমাকে ফ্রেনেল বাইপ্রিজমও দিতে পারে, যে কোনো কেস দিতে পারে। তোমরা জাস্ট বুঝবে যে যদি ইন্টারফারেন্স হচ্ছে, এমন কিছু লাগবে যেখানে আমার ইন্টারফারেন্স হচ্ছে। এটা স্ক্রিন। আচ্ছা, এখানে আমার এটা S1, এটা S2, ঠিক আছে। আচ্ছা, S1 থেকে আলোটা আমার আসছে স্ক্রিনের মধ্যে, এই পয়েন্টে এসে পড়লো পয়েন্ট পি তে। এই S1 থেকে যে আসছে আলোটা, এর আগে আমি কি করলাম, আমি একটা এরকম পাতলা একটা পাত বা একটা ফিল্ম একটা বসিয়ে দিলাম, ট্রান্সপারেন্ট ফিল্ম, যার থিকনেস হচ্ছে টি, থিকনেস হচ্ছে টি। এবার তোমরা খেয়াল করে দেখো, যখন এই পাতটা ছিল না, তখন এই যে আলোটা S1 থেকে আর S2 থেকে যে আলোটা আসছে, সেই আলোটা কি হতো বলতো, যদি আমার এই পাতটা না থাকতো, তাহলে এই যে আলো দুটো রয়েছে তারা কোথায় এসে পৌঁছতো বলতো, এই সি পয়েন্টে এসে পৌঁছতো। S1 আর S2 থেকে যে আলোটা বেরোলো, তারা এসে আমার এই সি পয়েন্টে এসে পৌঁছতো, মানে সেন্টারে পৌঁছতো। কিন্তু যেমনি আমি পাতটা ঢোকালাম, তখন আমার কি হবে, S1 থেকে যে আলোটা আসছে, ওপরের যে সোর্সটা রয়েছে S1 থেকে যে আলোটা আসছে, সেটা কি হবে, সেটা শিফট করে যাবে। ঠিক আছে, শিফট করে তার ফলে হবে কি, আলোটা আমার পৌঁছে যাবে পি তে, কারণ এখানটায় আমার কি হচ্ছে, এখানটায় আমার প্রতিসরণ হচ্ছে, রিফ্র্যাকশন হচ্ছে। রিফ্র্যাকশন হওয়ার ফলে কি হবে, আলোটা আমার চলে যাবে পি পয়েন্টে, সরে যাবে। বুঝতে পারলে তো?
তোমরা এটাকে এইভাবেও ভাবতে পারো যে আলোটা খেয়াল করে দেখো এস থেকে সি তে যেতে একই টাইম, আলোটাকে এস থেকে সি, S1 থেকে সি তে আর S2 থেকে সি তে যেতে একই টাইম লাগে। পাতটা ঢোকাবার পর এই যে আমি যে ফিল্মটা রয়েছে, ট্রান্সপারেন্ট ফিল্মটা যেটা রয়েছে, এইটা যেমনি আমি অ্যাড করব, এটাকে যেমনি আমি ঢোকাবো, কি হবে তখন আমার, তখন S1 থেকে P তে যেতে আর S2 থেকে P তে যেতে সেম টাইম লাগবে। টাইম টেকেন বাই দ্য লাইট টু মুভ from S1 to C and from S2 to C is same. এটা খেয়াল রাখবে, যখন when the path was absent, when the film was absent, এটা আমি একটু বলে দিচ্ছি যে যখন আমার ফিল্মটা ছিল না তখন S1 থেকে C তে যেতে আর S2 থেকে C তে যেতে একই টাইম লাগবে। when the film was introduced, the light from S1 and from S2 will take the same time to reach P. The same time to reach P. তাহলে দেখো যখন আমার S1 আর S2 যখন আমি অ্যাড করছি, এই জায়গাটা খেয়াল রাখবে, যখন আমি এই ফিল্মটাকে অ্যাড করছি তখন আমার যে লাইটটা আছে সেটাকে S1 থেকে P তে যেতে আর S2 থেকে P তে যেতে একই টাইম লাগবে, ঠিক আছে, যখন আমি এই ট্রান্সপারেন্ট ফিল্মটাকে অ্যাড করব। তাহলে টাইম যদি সেম হয় তাহলে টাইমটাকে আমরা কিভাবে বলতে পারি, টাইম একটা হচ্ছে S1 থেকে P তে যাওয়ার, সরি S2 থেকে P তে যাওয়ার যে টাইমটা লাগবে সেটা ইকুয়ালস টু টাইম S1 থেকে P তে যেতে যে টাইমটা লাগবে। এবার তুমি দেখো টাইম যেটা আছে, টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই, ডিস্টেন্স বাই কি হয়, টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। সিটা কি, স্পিড অফ লাইট ইন এয়ার। আমি ধরে নিচ্ছি এই সব জায়গায় আমার হাওয়া রয়েছে, দেখো আলোটা যখন আমার গেছে, আলোটা যখন আমার S2 থেকে P তে গেছে সেটা কিসের মধ্যে দিয়ে গেছে, কোন মাধ্যমের মধ্যে দিয়ে গেছে, হাওয়ার মাধ্যমে, এয়ারের মধ্যে দিয়ে গেছে, ঠিক কিনা, এয়ারের মধ্যে দিয়ে গেছে কিনা বল। S2 থেকে P তে যে আলোটা গেছে ওটা তো এয়ারের মধ্যে দিয়ে গেছে, কারণ এখানে তো আমার প্লেটটা নেই। তাহলে আমার এয়ারের মধ্যে আলোর লাইটের স্পিড কত, c, তাই জন্য আমি এখানটায় ধরে নিলাম S2P by C, ডিস্টেন্স বাই স্পিড গিভস আস টাইম ইকুয়ালস টু, এবার পরেরটা দেখো S1 থেকে P, S1 থেকে P কি কমপ্লিটলি এয়ারের মধ্যে দিয়ে গেছে নাকি মাঝখানে কিছুটা অংশ আমার এই প্লেটের যে মধ্যে দিয়েও গেছে, প্লেটটা কোনো একটা ম্যাটেরিয়ালের হতে পারে, ধরো গ্লাসের তৈরি, সম্পূর্ণটা তো এয়ারের মধ্যে দিয়ে যায়নি, এবার কতটা অংশ এয়ারের মধ্যে দিয়ে গেছে খেয়াল করো, এয়ারের মধ্যে দিয়ে কতটা অংশ গেছে আলোটা, S1 থেকে যে P তে যে আলোটা গেছে তার কতটা ডিস্টেন্স, কতটা দূরত্ব সে এয়ারের মধ্যে ট্রাভেল করেছে, খেয়াল করে দেখো T মাইনাস করতে হবে, S1 থেকে P সেটা থেকে T মাইনাস করো, অতটা ডিস্টেন্স আলোটা এয়ারের মধ্যে দিয়ে গেছে, ঠিক কিনা, ঠিক কিনা বলো। T ডিস্টেন্স S1 থেকে P, সেটার মধ্যে থেকে মাত্র কেবলমাত্র টি ডিস্টেন্সটা সে ফিল্মটার মধ্যে দিয়ে গেছে, ফিল্মটা অন্য কিছু হয়তো কাঁচ, গ্লাস হতে পারে, কিন্তু তার বাকি ডিস্টেন্সটা মানে S1P মাইনাস টি, এই ডিস্টেন্সটা সে এয়ারের মধ্যে দিয়ে গেছে, তাহলে তার ভেলোসিটি c থাকবে। আর কতটা অংশ সে ফিল্মটার মধ্যে দিয়ে গেছে, টি ডিস্টেন্স, টি ডিস্টেন্স সে ফিল্মের মধ্যে দিয়ে গেছে, তাহলে আমার এখানটায় কি অ্যাড হয়ে যেতে হবে, প্লাস টি বাই ভি, where what is v, v is
speed of light in the plate in the কি বলবো in the medium of the film. স্বচ্ছ পাত্রের মধ্যে মাধ্যমের মধ্যে আলোর বেগ। স্বচ্ছ পাত্রটির যে মাধ্যম তার মধ্যে আলোর বেগ হচ্ছে v, ঠিক আছে তো খেয়াল রাখবে। তাহলে এইখানে এটা হয়ে গেল আমার ফর্মুলা s2p by c equals to s1p minus t by c plus t by v। এই ফর্মুলাটা মাথায় রাখবে। এখান থেকে আমাকে কি বার করতে হবে, s2p minus s1p বার করতে হবে। তো চলো করা যাক। এটা থেকে আমরা কি লিখতে পারি, which is s2p by c equals to পরের টার্মটা ভেঙে দাও, s1p by c minus t by c plus t by v। এখান থেকে তুমি s2p by c minus s1p by c equals to t by v minus t by c এই ফর্মটা নিয়ে আসো। এখান থেকে তুমি s2p minus s1p বার করো, equals to c টা তুলে দাও। এখানে আমার কি হয়ে যাচ্ছে দেখো, t টা কমন নাও, c তুলে দিলে c by v minus 1, c by v minus 1। তাহলে এইটা আমার কি পাচ্ছি, s2p minus s1p equals to n minus 1 by t। এইটা হচ্ছে আমার ফর্মুলা। n টা কি বলতো, n টা কি বলতো, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। n টা কি বলো কেউ একজন, is the refractive index of the material of the transparent film। n হচ্ছে এই পাতলা পাতটির প্রতিসারণ, ঠিক আছে। এইটা হচ্ছে ফর্মুলা। আচ্ছা s1p minus s2p টা কি ছিল বলো, s2p minus s1p টা কি, এটা হচ্ছে আমার পাথ ডিফারেন্স বা পথ পার্থক্য, ঠিক কি না? এটা তো আমরা আগেও পড়েছি। পাথ ডিফারেন্স বা পথ পার্থক্য। যে দুটো আলো আমার s1 থেকে p তে যাচ্ছে আর s2 থেকে p তে যাচ্ছে, এই দুটো আলোর মধ্যে পথ পার্থক্যটা হচ্ছে s2p minus s1p। তাহলে আমরা এই ফর্মুলাটা পেলাম, পাথ ডিফারেন্স ইকুয়ালস টু n minus 1 into t, path difference equals to n minus 1 into t। n টা হচ্ছে আমার refractive index of the material of the film আর t হচ্ছে thickness of the material, thickness of the film। এই পাতলা পাতের যে বেধটা হচ্ছে আমার t। তো আমাকে এখানটায় t টা বার করতে হবে। তো t টা আমরা এই ফর্মুলা থেকে বার করতে পারি। কিভাবে বার করব, এবার এখানটায় কেসটা হচ্ছে দুটো ঘটনা ঘটতে পারে। প্রথম কেসটা হচ্ছে যে যখন আমার প্রথমত আমাকে কি করতে হবে, আমাকে সাদা আলো ব্যবহার করতে হবে। এই যে আমার এখানটায় s1 আর s2 রয়েছে না, এখানটায় আমাকে একটা সাদা আলোর উৎস ব্যবহার করতে হবে, হোয়াইট লাইটের সোর্স ব্যবহার করতে হবে। যদি আমি হোয়াইট লাইট ব্যবহার করি, আমার বলতো সেন্টারটা কি হবে, সেন্টারটা কি হবে, সেন্টারটা হোয়াইট হবে কিনা বলো, যদি হোয়াইট লাইট ইউজ করি, যদি না লয়েড মিরার থাকে, লয়েড সেন্টারটা আমার হোয়াইট হবে। যে কোনো ক্ষেত্রে যদি লয়েড মিরার থাকে তাহলে আমার ডার্ক হবে, লয়েডের ক্ষেত্রে ডার্ক, বাকি ক্ষেত্রে হোয়াইট।
মানে সেন্টারটা আমার সবসময় কি হবে, হোয়াইট বা ডার্ক হবে, আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো কালার ফ্রিঞ্জ হবে যদি আমি সাদা আলো তৈরি করি। এবার যেমনি আমি পাথটাকে ঢোকাচ্ছি, যেমনি আমি এই ট্রান্সপারেন্ট ফিল্মটাকে ঢোকাচ্ছি, আমার এই যে সেন্টারটা যেটা আছে সেটা আমার শিফট করে পিতে চলে যাবে। সেই সেন্টারটা যেটা আছে সেটা আমার শিফট করে পি পয়েন্টে চলে যাবে। বোঝা গেল? এবার সেন্টারটা আমার শিফট করে পিতে চলে গেছে। এবার আমি করলাম কি, আমি ট্রান্সপারেন্ট ফিল্ম যেটা আছে এই ট্রান্সপারেন্ট ফিল্মটাকেও আমি সরিয়ে দিলাম। ট্রান্সপারেন্ট ফিল্মটাকে আমি সরিয়ে দিলাম। আর কি করলাম, যে আমি একবর্ণী আলো ইউজ করলাম, মনোক্রোমাটিক লাইট আমি ইউজ করলাম, মনোক্রোমাটিক লাইট আমি ইউজ করলাম। সেই অবস্থায় আমি কি দেখছি, যে যখন আমি মনোক্রোমাটিক লাইট ইউজ করছি, এই S1 আর এটা S2, তখন এই পি পয়েন্ট যেটা রয়েছে এই পি পয়েন্টে কি হচ্ছে, আমার আমি ধরে নিচ্ছি mth ব্রাইট ব্যান্ড তৈরি হচ্ছে, mতম উজ্জ্বল পটি তৈরি হচ্ছে, mth ব্রাইট ব্যান্ড। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে শুধু এই দূরত্বটা বার করতে হবে। আচ্ছা, যদি আমার সেন্টার থেকে পি এর দূরত্বটা যদি আমার xm হয়, সিপি যদি আমার xm হয়, আর তাহলে আর পি পয়েন্টে যদি আমার mth ব্রাইট ব্যান্ড থাকে, mth ব্রাইট ব্যান্ড থাকে, তাহলে বলো তো আমার, আর বিটা যদি আমার উইথ হয়, উইথ অফ ব্রাইট ব্যান্ড, উইথ অফ ব্যান্ডস হয়, তাহলে xm, m আর বিটা এর মধ্যে সম্পর্ক কি হবে বলো তো? দেখো, এই পয়েন্টটা সি, এই পয়েন্টটা এম, পি। আমি তোমাকে বলছি সি থেকে পি এর মধ্যে 10খানা ব্রাইট ব্যান্ড আছে, মানে সরি, এই পি পয়েন্টে আমার 10 নম্বর ব্রাইট ব্যান্ড রয়েছে, ঠিক আছে? তাহলে আমার এখানটায় 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এরকম করতে হচ্ছে। আচ্ছা, এটা 6 করে দিলাম, চলো 6 নম্বর ব্রাইট ব্যান্ড রয়েছে। তাহলে এটা আমার ফার্স্ট, সি এর পর এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম করতে করতে ফোর্থ, ফিফথ, এটা 6 নম্বর ব্রাইট ব্যান্ড আমার পিতে রয়েছে। আচ্ছা, এই প্রত্যেকটার দূরত্ব হচ্ছে বিটা, তাহলে আমার সি থেকে পি এর দূরত্বটা আমার 6 বিটা হবে কি হবে না বলো? প্রত্যেক 1 থেকে 2, 2 থেকে 3 তাদের মধ্যে দূরত্বটা হচ্ছে বিটা, তাহলে সি থেকে পি এর দূরত্বটা আমার 6 বিটা হবে কি হবে না বলো? হবে তো? হ্যাঁ স্যার। তাহলে আমি বলতে পারি কি, যে xm যেটা সেটা ইকুয়ালস টু m ইন্টু বিটা, বলা যেতে পারে। হ্যাঁ স্যার। তাহলে এবার পি পয়েন্টে যদি আমার mth ব্রাইট ব্যান্ড হয়, তাহলে এটার কন্ডিশন কি, শর্তটা কি? S2p minus S1p equals to m lambda, ব্রাইট ব্যান্ডের ফর্মুলা, রাইট? m, তাহলে mটা আমি এখানে লিখতে পারি xm বাই বিটা, লিখতে পারি xm বাই বিটা ইন্টু ল্যামডা, লেখা যেতে পারে কিনা আগের ফর্মুলা থেকে? এই ফর্মুলা থেকে m বার করে নাও, সেটা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে আমার তাহলে এই দুটো ফর্মুলা থেকে আমরা কি পাচ্ছি দেখো, which implies n minus 1 into t equals to xm by beta into lambda। t তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, xm by n minus 1 into beta উপরে ল্যামডা। এই ফর্মুলা থেকে আমি থিকনেসটা বার করতে পারবো, ওই যে পাথটা রয়েছে তাই পাথের বেধটা এই ফর্মুলা থেকে আমি বার করতে পারবো। বোঝা গেল? বোঝা গেল কিনা বলো? হ্যাঁ স্যার। একটা ছোট্ট অঙ্ক দিয়ে আজকে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? এইটা পার্ট থেকে একটা ছোট্ট অঙ্ক তোমাদের করাচ্ছি এই পার্টটা থেকে, তাহলে এই জিনিসটা একটুখানি ক্লিয়ার হয়ে যাবে। ইন্টারফারেন্স ফ্রিঞ্জেস, আচ্ছা ইংলিশেই লিখছি, হ্যাঁ।
are obtained on a screen using light of wavelength lambda equals to 5 into 10 to the power minus 7 meter. If a thin transparent film of refractive index (1.5) is introduced between the screen and one of the source, then find the then it is found out that the central band is shifted to the fourth bright band, to the position of the fourth bright band. What is the thickness of the film? দেখো আগের প্রশ্নটারই মানে যে জিনিসটা করালাম সেটার মতো করেই কোশ্চেনটা। কি বলছে? ইন্টারফারেন্স ফ্রিঞ্জ মানে ঝালরপট্টি তৈরি করা হচ্ছে কত কালারের ওয়েভলেন্থ ইউজ করে, কত ল্যামডা বা কত তরঙ্গ দৈর্ঘ্যের মানে লাইট ইউজ করে 5 into 10 to the power minus 7 মিটার। ঠিক আছে, এবার কি করেছে, একটা থিন ট্রান্সপারেন্ট ফিল্ম মানে একটা স্বচ্ছ পাতলা একটা পাত, সেটাকে স্ক্রিন আর একটা যে কোনো সোর্সের মাঝখানে ঢুকিয়ে দেওয়া হলো, মানে ঠিক এই কেসটা করা হলো, ঠিক এই কেসটা যেটা আমরা এখানে করলাম সেই জিনিসটা করা হলো। তার ফলে কি হলো, সেন্টারটা যেটা আছে সেন্টারটা শিফট করে গেল, সেন্টারটা মানে সি থেকে পি তে শিফট করে গেল। ঠিক আছে, এইটা ঢোকাবার ফলে কি হবে, সেন্টারটা শিফট হয়ে যাবে। তাহলে সেন্টারটা কোথায় শিফট হয়েছে? সেন্টারটা শিফট হয়েছে যে ওই পয়েন্টে, যেই পয়েন্টে আমার 4 নম্বর, খেয়াল রাখবে কি বলছে, ফোর্থ ব্রাইট ব্যান্ড তৈরি হচ্ছে, যে পয়েন্টে আমার ফোর্থ ব্রাইট ব্যান্ডটা তৈরি হচ্ছে সেই পয়েন্টে আমার সেন্ট্রাল ব্যান্ডটা শিফট করে যাচ্ছে। তাহলে আমার এখানটায় বলছে যে ফিল্মটার থিকনেস কত বার করো। কোন ফর্মুলাটা ব্যবহার করবে দেখে বলো একটুখানি। দেখো ফার্স্ট ফর্মুলা তো এটা রয়েছে, পাথ ডিফারেন্স যেটা, পাথ ডিফারেন্সটা কি, n-1 into t, এইটা হচ্ছে আমার মেন ফর্মুলা। পাথ ডিফারেন্স যেটা সেটা হচ্ছে n-1 into t। আর কি বলেছে, এটা হচ্ছে এই পাথ ডিফারেন্সটা কখন হচ্ছে, এটা হচ্ছে আমার s2p minus s1p, যখন when the film is introduced, যখন তুমি ফিল্মটাকে ঢোকালে তখন তোমার এইটা পাথ ডিফারেন্স তৈরি হয়ে গেল, পাথ ডিফারেন্স অফ দ্য সেন্টার। যাই হোক, সেন্টার বলবো না, পি পয়েন্টের যে আলোটা পড়ছে তার পাথ ডিফারেন্সটা। আচ্ছা, এবার যদি পি পয়েন্টে ফোর্থ ব্রাইট ব্যান্ড থাকে, ইফ ফোর্থ ব্রাইট ব্যান্ড ফর্মস অ্যাট পি, যদি আমার পি পয়েন্টে যদি 4 নম্বর ব্রাইট ব্যান্ডটা ফর্ম করে, দেন
পাথ ডিফারেন্স কি হবে বলো ফটাফট। দেখো পাথ ডিফারেন্স মানে হচ্ছে s2p মাইনাস s1p, কি হবে এটা ফটাফট বলো। 4 নম্বর ব্রাইট ব্যান্ড তৈরি হচ্ছে। ব্রাইট ব্যান্ড কি ফর্মুলা? mth ব্রাইট ব্যান্ডের জন্য কি হয় পাথ ডিফারেন্সটা? mth ব্রাইট ব্যান্ডের জন্য mth ব্রাইট ব্যান্ডের জন্য পাথ ডিফারেন্সটা কি হয়? m ল্যামডা হয় কিনা? তাহলে এটা 4 ল্যামডা হবে কি হবে না বলো। ব্রাইট ব্যান্ডের নিয়মটা কি? m ল্যামডা, মনে পড়ছে? হ্যাঁ স্যার। তাহলে 4 নম্বর ব্রাইট ব্যান্ড তৈরি হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে 4 ল্যামডা। আচ্ছা যদি আমি বলতাম ডার্ক ব্যান্ড তৈরি হচ্ছে তাহলে কি হতো? ডার্ক ব্যান্ডের জন্য কি হতো ফর্মুলাটা একটু বলো তো। mth ডার্ক ব্যান্ডের জন্য কি হতো? odd multiple অফ lambda ল্যামডা বাই 2। lambda by 2। খেয়াল রাখবে এইগুলো, ল্যামডা বাই 2 এর অড মাল্টিপল তৈরি হবে, ঠিক আছে? ও হ্যাঁ স্যার, ওইটাও তো সেই ইভেন এটাও অ্যাকচুয়ালি ইভেন মাল্টিপল মাল্টিপল অফ অফ ল্যামডা lambda বাই by 2 2। হচ্ছে, সেটা কেটে কেটে আমার m ল্যামডা থাকছে, খেয়াল রাখবে এইগুলো। তাহলে ব্যাস দুটোকে ইকুয়েট করে দাও, দাস n-1t equals to 4 ল্যামডা। আমাকে কি বার করতে বলেছে? t বার করতে বলেছে, t equals to 4 ল্যামডা বাই n-1। n-1 ল্যামডা কত? 4 into 5 into 10 to the power minus 7 by 1.5, nটা হচ্ছে 1.5 minus 1, that is ক্যালকুলেট করো কত হচ্ছে দেখো 0.5 হবে। 0.5 মানে 2, 2 মানে উপরে চলে গেল 8, 8 into 5 into 10 to the power minus 7, 8 5 40, তাহলে এখানটায় 40 এর জন্য এটা আরেকবার কমবে, 4 into 10 to the power minus 6 মিটার, এটাই বেরোচ্ছে, ঠিক আছে? এইটা হচ্ছে আমার পদ্ধতি। এটা একটা তোমাদেরকে দিচ্ছি, করো তো, করে রেখো হোমওয়ার্ক। ইন্টারফিয়ারেন্স ফ্রিঞ্জ are formed using light of wavelength lambda equals to 6 into 10 to the power minus 7 meter, and a thin transparent plate of thickness 12 into 10 to the power minus 7 meter is introduced between one of the source and the screen and it is found that the central bright band shifted to the position of first order bright band. Find the refractive index of the of the film, of the transparent film. করতে পারবে এই মোমেন্টে? বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট লাগবে, করে দাও তো একটুখানি।
একটু ফটাফট করে দাও, বেশিক্ষণ লাগবে না এটা। কি বলছে দেখো, ইন্টারফারেন্স ফ্রিঞ্জ মানে ঝালরপটি তৈরি করেছে কত ওয়েভলেন্থের লাইট ইউজ করে, 6 × 10⁻⁷ মিটার ওয়েভলেন্থের লাইট ইউজ করে। একটা থিন প্লেট যার থিকনেস বেধটা দেওয়া রয়েছে 12 × 10⁻⁷, সেটাকে আমার স্ক্রিন আর একটা উৎসের সামনে ঢুকিয়ে দেওয়া হলো। তাতে দেখা গেল সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জটা কোথায় সরে গেছে, প্রথম যে ব্রাইট ব্যান্ডটা আছে তার কাছে সরে গেছে, প্রথম যে ব্রাইট ব্যান্ড যেখানে হতো সেই জায়গায় সরে গেছে। তাহলে আমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রতিসরাঙ্কটা বার করতে বলেছে। বলো তো এটা কি কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? সবসময় এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, n-1 into t equals to m lambda for bright band if mth bright band if the central is shifted to the mth bright band। এই ফর্মুলাটা কখন হবে? if the central band is shifted to the mth bright band to the position of mth bright band। if না, এটা when করে দাও, যখন ঠিক আছে এই ফর্মুলাটা হবে। তাহলে এখানটা থেকে আমায় কি বার করতে হবে বলো, কি বার করতে বলেছে বলো তো এক্ষেত্রে? n বার করতে বলেছে, n-1 equals to m lambda by t। 1.5 হবে? একদম তাই বেরোচ্ছে, ভেরি গুড। n equals to 1 plus n lambda by t। ব্যাস বসিয়ে দাও, এবার বসিয়ে করো 1 into n না m হবে। এবার এখানটায় m কত বলে দিয়েছে, এখানটায় বলে দিয়েছে m equals to 1। তাহলে 1 plus 1 into করছি দেখো, 1 plus m হচ্ছে 1 into lambda কত বলে দিয়েছে 6 × 10⁻⁷ আর এখানটায় আমার t কত বলেছে 12 × 10⁻⁷। তাহলে 7 7 কেটে গেল, 12 আর 2 আমার পড়ে রইল, 6 ওপরে নিচে 12, তাহলে আমার 1 plus 1/2 that is 1.5। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে তো? তো এই টাইপের অঙ্ক আসতে পারে, এইটা থেকে এরকম অঙ্ক আসে এই কেসটা থেকে। এই কেসটা নর্মালি অনেক সময় তোমায় এই কেসটাও তোমাকে বলতে বলবে, মানে এই জিনিসটা তোমাকে প্রমাণ করতে দেবে যে ব্যতিচারের ঝালপটি ব্যবহার করে একটি পাতলা পাতের বেধ কি করে নির্ণয় করবে, এইটা তোমাকে আসতে পারে, এই প্রশ্নটা আসতে পারে। তারপর ধরো তার সাথে তোমার একটা অঙ্ক ঢুকিয়ে দিল, এইটার সাথে একটা অঙ্ক দিয়ে দিল, দুটো মোটামুটি ধরো এইটার প্রুফ দিল 3 নম্বর, অঙ্ক দিয়ে দিল 2 নম্বর, 5 নম্বরের একটা প্রশ্ন এসে যেতে পারে। ঠিক আছে, তো এটা ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আজকে এই অবধি থাকুক, কালকে 6:30। ঠিক আছে, কালকে তাহলে 6:30 নাগাদ বসা যাবে। কালকে এই পার্টটা কমপ্লিট করব, অবশ্য অনেকটা আছে, কালকে কমপ্লিট হবে না, ইন্টারফারেন্সটা সব থেকে বড় পার্ট।